বন্ধুরা, তোমরা যদি এর আগের পার্ট না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিও। যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, ইউনচি এবং জে এর মধ্যে প্রিন্সেস জুরনকে নিয়ে ফাইট হয়েছিল, যেখানে ইউনচি জেকে হারিয়ে দেয়। এখন ইউনচির খতরনাক পাওয়ার দেখে তো জে অনেকে বেশি ইমপ্রেস হয়ে যায়, আর সে ইউনচিকে বস বস বলে ডাকতে লাগে। ওই সময় লিং ইউনচিকে ভালো করে দেখে, আর সে হঠাৎ করে জুরনকে বলে এখন আমাদের এখান থেকে যেতে হবে। আমি তো শুধু এখানে চ্যাংফ্যাং রয়্যাল একাডেমিকে একটা লেটার দিতে এসেছি, যাতে তারা কোয়ালিফিকেশন সেশনে আসতে পারে, যেটা 6 মাস পরে আমাদের তিয়ানজিয়ান মিনরে হবে। অন্যদিকে সে ইউনচিকেও বলে তুমিও একটা পাওয়ারফুল পার্সন, তাই আমি চাই তুমিও আমাদের তিয়ানজিয়ান মিনরে অবশ্যই আসো। যদি তুমি রয়্যাল একাডেমির পক্ষ থেকে কোয়ালিফিকেশন রাউন্ডে পার্টিসিপেট করো, তাহলে আমার মনে হয় সেটার রেজাল্ট আগের থেকে অনেক ভালো হবে। এখন এসব কিছু বলার পরে সে সবাইকে বাই বলে তৎক্ষণাৎ জেকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, যেটা দেখে জুরন তো কিচ্ছু বুঝতে পারে না যে লিং ইউনের কি হয়েছে, সে এতটা দ্রুত এখান থেকে চলে কেন গেল। অন্যদিকে পিছনে অ্যাটিটিউডের সাথে দাঁড়িয়ে থাকা ইউনচি জে এর সেখান থেকে যাওয়ার পরে হঠাৎ করে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এটা দেখে জুরন অবাক হয়ে ইউনচিকে বলে, ইউনচি তুমি কি ঠিক আছো? যেটা শুনে ইউনচি নিজের মুখে লেগে থাকা ব্লাড পরিষ্কার করে বলে যে এর অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল। হতে পারে আমি ওই 3 অ্যাটাক ব্লক তো করে ফেলেছি, কিন্তু এর কারণে আমার কিছু ইন্টারনাল ইনজুরি হয়েছে। লিং ইউন আমার ফেস দেখে সেই বিষয়টা বুঝতে পেরে গিয়েছিল, তাই সে জেকে নিয়ে তৎক্ষণাৎ এখান থেকে চলে গেছে, আর সে আমাকে জের সামনে এম্বারাস করতে চাচ্ছিল না। সত্যি লিং ইউন এক খুবই ভালো পার্সন। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে ইউনচি নিজের ঘরে ফিরে যাচ্ছিল, আর যাওয়ার সময় সে নিজের মনে মনে বলে যে এর সাথে ফাইট করে আমার যেসব ইন্টারনাল ইনজুরি হয়েছে সেগুলো এখনো ঠিক হয়নি। আমাকে দ্রুত ঘরে গিয়ে ড্র্যাগন ব্লাড পিল বানাতে হবে, যেগুলো ইউজ করে আমি নিজেকে পাওয়ারফুল করতে পারবো। ইউনচি এসব কিছু বলছিলই কি তখনই আচমকা তার অনুভব হয় কেউ তার পিছু করছে। এর জন্য ইউনচি তৎক্ষণাৎ নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে একটা ফাঁকা জায়গায় চলে আসে। যেখানে আসার পরে ইউনচি বলে ওখানে যেই লুকিয়ে আছো দ্রুত বাইরে চলে আসো, কারণ আমি জানতে পেরে গেছি তুমি আমার ওপরে নজর রাখছো। এটা শুনে একটা ছেলে বাইরে এসে বলে, ওয়াও, মানতে হবে তুমি একদম অসাম। আর এই ছেলের নাম হলো ফ্যাংবাই। এখন একে দেখার সাথে সাথেই ইউনচি চিনতে পেরে যায়, কারণ সে এর নাম 100 র্যাঙ্কিং লিস্টে দেখেছিল। তার সাথে সাথে সে তার মোটিভটা বুঝতে পেরে গিয়েছিল। এর জন্য সে ফ্যাংবাইকে বলে তুমি নিশ্চয়ই এখানে ব্রাদার ইয়ের বদলা নিতে এসেছো। যেটা শুনে ফ্যাংবাই হেসে বলে তুমি তো অনেক বেশি বুদ্ধিমান, তো চলো এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমার এই জায়গাটা কেমন লেগেছে? যেটা শুনে ইউনচি অবাক হয়ে বলে তোমার এই কথার কি মানে? যেটাতে ফ্যাংবাই বলে আমি তোমাকে মারার জন্য কতক্ষণ সময় ধরে একটা ভালো জায়গা খুঁজছিলাম, কিন্তু আমার কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না, তো বলো এই জায়গাটা তোমার কেমন লাগলো? এটাতে ইউনচি উত্তর দেয় এমনিতে এটা তোমার মৃত্যুর জন্য খুব ভালো একটা জায়গা। যেটা শুনে ফ্যাংবাই হাসতে শুরু করে, আর সে ইউনচিকে বলে তুমি খুবই স্মার্ট, ট্যালেন্টেড, তার সাথে সাথে অ্যারোগেন্টও। আমার তোমার বিহেভিয়ার খুবই পছন্দ হয়েছে। অন্যদিকে ইউনচি তাকে বলে আরে ইয়ার এখন আর টাইম ওয়েস্ট করো না, আমাকে আবার ঘরে গিয়ে রেস্টও নিতে হবে, তো চলো এই ফাইটকে স্টার্ট করা যাক। ফ্যাংবাই তার কথা শুনে বলে ঠিক আছে, তুমি যখন এত তাড়াহুড়োতেই আছো তাহলে প্রথম অ্যাটাক তুমি করো। যেটা শুনে ইউনচি নিজের তলোয়ার রেডি করে বলে যেমনটা তোমার ইচ্ছে। এটা বলে সে দ্রুত সামনের দিকে এগিয়ে ফ্যাংবাইয়ের ওপরে হামলা করতেই আসছিল কি তখনই ফ্যাংবাই হঠাৎ করে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যেটা সে আগে থেকেই সেট করে রেখেছিল। আর ইউনচি ওই ফরমেশনে খুব খারাপভাবে ফেসে যায়, কারণ ওখানে অনেকগুলো পয়জনাস স্নেক মাটির ভিতর থেকে বেরিয়ে ইউনচির উপরে হামলা করছিল। ইউনচি এক তো নিজেকে মুভ করতে পারছিল না, তার সাথে সাথে তাকে কন্টিনিউ স্পিরিচুয়াল স্নেকের সাথে ফাইট করতে হচ্ছিল, যেগুলো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। এখন এটাতে ইউনচি নিজের নর্মাল ফ্লেম অ্যাক্টিভেট করে ওইসব স্নেককে পুরানোর চেষ্টা করে, কিন্তু এটা দেখে ফ্যাংবাই বলে তুমি করতে কি চাচ্ছ? তোমার কি সত্যিই মনে হয় তোমার এই নর্মাল মিস্টিক ফায়ার আমার এই ফরমেশনকে ব্রেক করতে পারবে? এমনটা কখনোই হবে না। যেটা বলে সে নিজের ফরমেশনের এনার্জি আরো বেশি বাড়িয়ে দেয়, যার কারণে আরো বেশি পরিমাণে স্পিরিচুয়াল স্নেক ইউনচির উপরে হামলা করতে লাগে, যেগুলো খতমই হচ্ছিল না। ইউনচি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল সে এভাবে তো এই ফরমেশনকে কিছুতেই ব্রেক করতে পারবে না। অন্যদিকে ফ্যাংবাই ইউনচিকে নিয়ে মজা করে, আর সে নিজের স্নেক তলোয়ারকে বাইরে বের করে নেয় এবং ইউনচিকে বলে এখন আমি এটার সাহায্যে তোমাকে প্রাণে মেরে ফেলবো। কিন্তু এটা বলে যখনই তার নজর ইউনচির উপরে পড়ে, ইউনচি তো অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, আর সে তৎক্ষণাৎ নিজের ফিনিক্স ফ্লেমকে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে ইউনচির আশেপাশে থাকা ওই স্নেক ফরমেশন পুরো ছাই হয়ে যায়। তার সাথে সাথে ইউনচির কাছে ফিনিক্স উইন্সও চলে এসেছিল, যেটার ইউজ করে ইউনচি হাওয়ায় উঠতে পারছিল।
এটা দেখে ফ্যাংবাই অবাক হয়ে বলে এমনটা কিভাবে হতে পারে? তুমি তো শুধু একটা ট্রু মিস্টিক স্টেজের ওরিয়ার, তাহলে তোমার কাছে উইংস কিভাবে থাকতে পারে? আর তুমি হাওয়াতেই বা কিভাবে উঠতে পারো? এসব কিছুর কারণে ফ্যাংবাই অনেকে বেশি কনফিউজ হয়ে যায়, কিন্তু তবুও সে সাহস করে নিজের তলোয়ারের সাহায্যে ইউনচির উপরে হামলা করে। যেই অ্যাটাককে নিজের দিকে আসতে দেখে ইউনচিও নিজের তলোয়ার ইউজ করে উল্টো ফ্যাংবাইয়ের উপরে হামলা করে দেয়। তার সাথে সাথে সে ফ্যাংবাইকে বলে এখন তোমার মরার সময় এসে গেছে। অন্যদিকে ইউনচির অ্যাটাকের কারণে ফ্যাংবাই খুব খারাপভাবে ইনজুর্ড হয়ে যায়। তার সাথে সাথে ইউনচির ইন্টারনাল ইনজুরিও তাকে দুর্বল করছিল, কিন্তু সে না থেমে সামনের দিকে এগিয়ে ফ্যাংবাইকে খতম করতে চাচ্ছিল। ফ্যাংবাই নিজের মৃত্যুকে সামনে দেখে ঘাবড়ে যায়, আর সে তৎক্ষণাৎ নিজের আঙ্কেলকে আওয়াজ দেয়। এখন এর আগে ইউনচি ফ্যাংবাইকে প্রাণে মেরে ফেলতে পারত, তার আঙ্কেল ওই জায়গায় চলে আসে, যে ইউনচির ওপরে হামলা করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। তার সাথে সাথে সে ইউনচিকে বলে তোমার সাহস কি করে হলো ফ্যাংবাইয়ের ওপরে হামলা করার? এখন আমি তোমাকে একদম খতম করে ফেলবো। অন্যদিকে জ্যাসমিন ফ্যাংবাইয়ের আঙ্কেলকে দেখে বলে এ তো আর্থ মিস্টিক স্টেজের ওরিয়ার, ইউনচি তুমি একে কখনোই হারাতে পারবে না। যেটা শুনে ইউনচি জ্যাসমিনকে বলে তাহলে বাইরে এসো আর আমাকে সাহায্য করো, কিন্তু জ্যাসমিন ইউনচিকে বলে তার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা দেখতে পারছিলাম লিটিল ফেরি ওখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল। এখন এর আগে ফ্যাংবাইয়ের আঙ্কেল ইউনচির ওপরে হামলা করে তার প্রাণ নিতে পারত, লিটিল ফেরি নিজের আইস অ্যাটাক ইউজ করে ওকে খুব সহজেই মেরে ফেলে। যেসব কিছু দেখে তো ফ্যাংবাই একদম শক হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল এসব কিছু ইউনচি করেছে। এর জন্য সে ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টাই করছিল কি ইউনচি নিজের তলোয়ার ইউজ করে ওকে ওখানেই মেরে ফেলে। যার পরে ইউনচি ওপরে থাকা লিটিল ফেরিকে বলে তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে সাহায্য করবি, এর জন্য তুমি এলে না কেন? 3 মাস তো হয়ে গেছে আর এখন তুমি আমাকে প্রোটেক্ট করতে এসেছো। যেটা শুনে লিটিল ফেরি ইউনচিকে উত্তর দেয় আমি সবসময় তোমার ওপরে নজর রাখছি। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি 3 মাস পর্যন্ত তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু তোমার সামনে আসবো এই প্রমিসটা করিনি। এখন যেহেতু 3 মাস প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমার প্রমিসের সময় শেষ, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন এটা বলে লিটিল ফেরি সেখান থেকে চলে যায়। যেসব কিছু দেখে ইউনচি নিজের মনে মনে বলে এই মেয়ে তো কত বেশি অ্যারোগেন্ট, কিন্তু এক না একদিন আমি একেও ইমপ্রেস করে দিব। এখন এসব কিছু বলে ইউনচির ব্রাদার ইয়ের কথা মনে পড়ে। এর জন্য সে নিজের বাকি কাজ পুরো করার জন্য ফ্যাংবাইয়ের রূপ নিয়ে ব্রাদার ইয়ের কাছে চলে যায়, যেখানে ঘরের বাইরে থাকা গার্ডরা ইউনচিকে চিনতে পারে না, আর তারা ওকে ফ্যাংবাই মনে করে ভিতরে পাঠিয়ে দেয়। এখন ভিতরে যাওয়ার আগে ফ্যাংবাই ওইসব গার্ডদের বুঝিয়ে দিয়েছিল যে ভিতরে কেউ আসবে না, আমার ব্রাদার ইয়ের সাথে খুবই প্রয়োজনীয় কথা আছে। যেটা বলে ইউনচি ভিতরে চলে যায়। অন্যদিকে ব্রাদার ই ফ্যাংবাইকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে আমি যে কাজটা তোমাকে করতে বলেছিলাম তুমি কি সেটা কমপ্লিট করে ফেলেছো? যেটাতে ইউনচি ফ্লেক্স করে বলে তুমি আমাকে কাজ করতে পাঠিয়েছো, তাহলে সেটা পুরো কিভাবে হবে না? এটা শুনে তো ব্রাদারই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে আমরা ইউনচিকে দেখি যে তৎক্ষণাৎ নিজের কাছ থেকে একটা পিল বের করে ব্রাদারিকে দিয়ে বলে এটা খেয়ে নাও, এই পিল তোমাকে হিল করতে সাহায্য করবে। যেটা শুনে ব্রাদারিও কোনো রকম ভাবনা চিন্তা না করে ওই পিল খেয়ে নেয়, আর আমরা দেখতে পাই ওই পিল খাওয়ার কারণে ব্রাদারি কথা বলতে পারছিল না, আর তার গলায় অনেক বেশি পেইন হচ্ছিল। যেসব কিছু দেখে ইউনচি নিজের আসল রূপে এসে বলে কেমন লাগলো আমার অ্যাক্টিং? তোমার কি মনে হয়েছিল ওই মামুলি ফ্যাংবাই আমাকে প্রাণে মেরে ফেলতে পারবে? এখন ইউনচিকে দেখে তো ব্রাদারই অনেক বেশি টেনশনে পড়ে যায়, আর সে ভয় পেয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউনচি তাকে বাইরে যেতে দেয় না, বরং সে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে দ্রুত তার কাছে এসে তার গলা ধরে ফেলে। তার সাথে সাথে সে ব্রাদারিকে বলে আমি আগে তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তবুও তুমি নিজের সাথীকে পাঠিয়ে আমাকে প্রাণে মেরে ফেলতে চাইলে। মনে হচ্ছে এটা আমারই ভুল, আমার তোমাকে আগেই খতম করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন সময় এসে গেছে আমি তোমার খেলো খতম করে দিই। এখন ব্রাদারই চিৎকার করে সাহায্য চাচ্ছিল, কিন্তু সে কথাই বলতে পারছিল না। এর জন্য সে নিজের সাহায্যের জন্য কাউকে ডাকতে পারে না, তাই সে তৎক্ষণাৎ নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ইউনচির সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু তখনই ইউনচি ফ্যাংবাইয়ের তলোয়ার বাইরে বের করে নেয়, যেটার ইউজ করে সে ব্রাদার ইয়ের এক হাত কেটে ফেলে। তার সাথে সাথে সে তাকে বলে তোমার বন্ধুর ওপরে একা ভালো লাগছে না, এর জন্য দুজনে উপরে গিয়ে আমাকে মারার প্ল্যান করো। যেটা বলে ইউনচি ফ্যাংবাইয়ের তলোয়ার ইউজ করে ব্রাদারিকে মেরে ফেলে। এর কারণে পরের দিন এই বিষয়টা সবাই জানতে পেরে যায় যে ফ্যাংবাই ব্রাদারিকে মেরে ফেলেছে, যার পরে সে নিজের রুমে এসে ড্র্যাগন ব্লাড পিল ক্রিয়েট করতে লাগে, যেগুলো ইউনচি হ্যাভেনলি পয়জন পার্লের সাহায্যে রিফাইন করছিল। আর সে বলে এমনিতে ফ্যাংবাইয়ের কারণে আমার অনেক লাভ হয়েছে, কারণ তার স্টোরেজ ব্যাগে আমি অনেক ধরনের মেডিসিন পেয়েছি, যেগুলো আমি পিল রিফাইনমেন্টে ইউজ করতে পারবো। দেন ইউনচি ড্র্যাগন ব্লাড পিল রিফাইন করে বলে এগুলোর কোয়ালিটি তো খুবই ভালো, কিন্তু তখনই সেখানে লিটিল ফেরি চলে আসে, যে ইউনচিকে জিজ্ঞেস করে এটা কী ধরনের পিল, আমি তো এরকম পিল আগে কখনো দেখিনি, আর আমার এসব পিলের ভিতর থেকে কিং মিস্টিক স্টেজের এনার্জি কেন ফিল হচ্ছে?
যেটাতে ইউনচি উত্তর দেয়, মনে হচ্ছে তুমি এইসব পিল দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছো, কারণ আমি এই সমস্ত ড্র্যাগনের পিলকে কিং মিস্টিক স্টেজের ড্র্যাগনের ব্লাডের সাহায্যে রিফাইন করেছি। অন্যদিকে তো লিটিল ফেইরি ইউনচির এরকম অ্যালকেমির টেকনিকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, আর সে ইউনচিকে বলে তুমি এক খুবই ভালো ডাক্তার, তার সাথে সাথে তোমার অ্যালকেমির টেকনিকও খুব অদ্ভুত, আমি এরকম টেকনিক আগে কখনো দেখিনি। যেটাতে ইউনচি ফ্লেক্স করে বলে, এর জন্যই তো আমি তোমাকে বলি কখনো আমার কাছে এসে আমার সাথে কথা বলে তো দেখো, তুমি এরকম আরো অনেক জিনিসের বিষয়ে জানতে পারবে, কারণ আমি খুবই অসাম। এখন ইউনচিকে এরকম ফ্লার্ট করতে দেখে লিটিল ফেরি তো একটু রেগে যায়, যেটাতে ইউনচি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সত্যিটা বলছি, আসলে আমি যে টেকনিকের সাহায্যে অ্যালকেমি পারফর্ম করি তার নাম অ্যালেক্সিয়ার ফরমেশন টেকনিক। এখন অ্যালেক্সিয়ার ফরমেশন টেকনিকের নাম শুনে তো লিটিল ফেরি একটু অবাক হয়ে যায়, কারণ সে এইরকম টেকনিকের বিষয়ে আগে কখনো শোনেনি। কিন্তু অন্যদিকে জ্যাসমিন তো সবকিছু জানতো, আর সে বলে এই ছেলেরা কখনো শুধরাবে না, এরা কখনোই নিজের সত্যিটা কাউকে বলে না, আর এটা যে হ্যাভেনলি পয়জন পার্লের স্পেশাল টেকনিক সেটা না বলে সে এই বিউটিফুল মেয়েকে মিথ্যে কথা বলল। ছেলেদের তো স্বভাবই মিথ্যে কথা বলা। এদিকে ইউনচি তো এখনো লিটিল ফেরিকে বোকাই বানাচ্ছিল। যেসব কিছু শুনে লিটিল ফেরি বলে, এমনিতে আমি তোমাকে আরো একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেটাতে ইউনচি বলে হ্যাঁ বলো। তো লিটিল ফেরি বলে, তুমি এত ভালো একটা ডাক্তার, তার সাথে সাথে তোমার অ্যালকেমি টেকনিকও একদম অসাম, তোমার মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই, তুমি তো সব থেকে বেস্ট সেক্ট জয়েন করতে পারো, তাহলে আমাকে এটা বলো তুমি এই একটা নর্মাল চ্যাংফ্যাং একাডেমিতে কেন অ্যাডমিশন নিয়েছো? যেটাতে ইউনচি উত্তর দেয়, আমি এখানে এর জন্য আছি কারণ আমি ফ্রিডম চাই। এটা শুনে লিটিল ফেরি বলে, তোমার কথার কি মানে? যেটাতে ইউনচি বলে, তুমি তো এই কথাটা খুব ভালো মতোই জানো যে যদি একবার আমরা কোনো সেক্ট জয়েন করে নিই তাহলে আমরা সেটা ছাড়তে পারবো না, কিন্তু চ্যাংফ্যাং একাডেমিতে এরকম কোনো রুল নেই, এখানে থাকার পরে আমি একদম স্বাধীন। ইউনচির এ সমস্ত কথা শুনে লিটিল ফেরি বলে, এখন আমি বুঝতে পারছি না যে তুমি সবার কাছ থেকে নিজের এবিলিটি লুকাও, কিন্তু তুমি আমার সামনে নিজের সমস্ত এবিলিটি শো করে দিলে, তোমার কি একটুকু ভয় করছে না যে আমি সবার সামনে তোমার এই সমস্ত অ্যাবিলিটির বিষয়ে বলে দিব? যেটাতে ইউনচি বলে, না, আমার তোমাকে একটুকু ভয় করে না, কারণ আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, আমার স্ট্রেংথ তোমার সামনে কিচ্ছু না, কিন্তু তবুও দেখো যখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন তুমি আমাকে প্রোটেক্ট করেছিলে, এমনকি আমাকে সুস্থ হতেও সাহায্য করেছিলে, তার উপরে তুমি 3 মাস ধরে নিজের প্রমিসকেও পুরো করছো, যদি তুমি চাইতে তাহলে তুমি এমনটা নাও করতে পারতে, আমি তোমার কিচ্ছু করতে পারতাম না। আমি জানি তুমি নিজেকে যতটা কঠিন দেখানোর চেষ্টা করো তুমি আদৌ অতটা কঠিন নও। লিটিল ফেরি তো ইউনচির এ সমস্ত কথা শুনে গভীর ভাবনায় পড়ে যায়। অন্যদিকে ইউনচি লাস্টে বলে, তুমি তো অনেক বেশি বিউটিফুল, একদম রিয়েল পরীর মতো, তাহলে আমি তোমার উপরে বিশ্বাস কেন করব না? লিটিল ফেরি ইউনচির এ সমস্ত কথা শুনে বলে, আব্বে ঠার্কি ছেলে, তুমি তো দেখছো সবসময় শুধু ফ্লার্ট করো, তোমার উপরে একদমই বিশ্বাস করা যায় না। এটা শুনে ইউনচি হেসে লিটিল ফেরিকে বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? তোমার অ্যাবিলিটি দেখে মনে হচ্ছে তুমি আইস দ্য ক্লাউড ইমর্টাল প্যালেস থেকে বিলং করো। যেটাতে লিটিল ফেরি হ্যাঁ বলে। তো ইউনচি লিটিল ফেরিকে জিজ্ঞেস করে, তুমি কি মিস কিন ইউভিকে চেনো? এখন কিন ইউভির নাম ইউনচির মুখে শুনে লিটিল ফেরি তো একটু অবাক হয়ে যায়, আর বলে, তুমি ওর বিষয়ে কিভাবে জানলে? যেটাতে ইউনচি মিথ্যে বলে যে আমরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম, কিন্তু লাস্ট টাইম ওর সাথে আমার লিংইউন সিটিতে দেখা হয়েছিল, যেখানে আমি জানতে পেরেছি তার এক খুবই বেকার ছেলের সাথে বিয়ে হয়েছে, আর বিয়ের কিছুদিন পরেই সে আইস ক্লাউড ইমর্টাল প্যালেসে চলে যায়। এর জন্য আমি জানতে চাই ও কি ঠিক আছে? যেটাতে লিটিল ফেরি ইউনচিকে বলে, তুমি যা সব কিছু বললে একদমই সত্যি, যদি তুমি সামনে হতে চলা র্যাঙ্কিং কম্পিটিশনে পার্টিসিপেট করো তাহলে তোমার সাক্ষাৎ কিন ইউভির সাথে হতে পারে। ইউনচি লিটিল ফেরির এই কথা শুনে অবাক হয়ে বলে, এমনটা কিভাবে হতে পারে? ওর বয়স তো কেবল 18 বছর, এই কম্পিটিশন ওর জন্য একটু বেশি মুশকিল হয়ে যাবে না? যেটাতে লিটিল ফেরি উত্তর দেয়, হয়তো তুমি জানো না, কিন ইউভি এক খুবই ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট মেয়ে, এমনকি তিয়ানজিয়ান মিনোরের লিংইনও কিন ইউভির মোকাবিলা করতে পারবে না, কারণ সে এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। ইউনচি তো কিন ইউভির বিষয়ে এসব কিছু জেনে অনেক বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে লিটিল ফেরি ইউনচিকে বলে, আমার মনে হচ্ছে তুমি আমার কথায় বিশ্বাস করছো না, কিন্তু এটা তো লিটিল ফেরির একটা ভুল ধারণা, কারণ আমরা আগে থেকেই জানি কিন ইউভি তো ইউনচির জন্যই আজ এত বেশি পাওয়ারফুল হতে পেরেছে। এরপরে ইউনচি লিটিল ফেরিকে বলে, তুমি কি জানো ওর বিয়ে কার সাথে হয়েছে? যেটা শুনে লিটিল ফেরি ইউনচিকে বলে, হ্যাঁ, ও এক খুবই বেকার ছেলে ছিল যে কিন ইউভিকে একদমই ডিজার্ভ করে না। কিন ইউভি ওই ছেলেকে এর জন্যই বিয়ে করেছে যাতে সে নিজের ফাদারের প্রমিসকে পুরো করতে পারে। কিন ইউভির সামনে তো ওই ছেলের কোনো যোগ্যতাই নেই। এখন এসব কিছু শুনে ইউনচি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না কিন ইউভি সবাইকে তার বিষয়ে এসব কিছু বলেছে। এর কারণে ইউনচি একটু উদাস হয়ে যায়। এমনকি রাতে যখন ইউনচি জুরনের সাথে বসেছিল তো সে তাকে বলে, আমি ডিসিশন নিয়ে ফেলেছি,
আমিও কোয়ালিফিকেশন সেশনে পার্টিসিপেট করব, কারণ তার লিটল ফেরির সমস্ত কথা খুবই আঘাত করেছে আর সে বুঝতে পেরে গেছে এই দুনিয়ায় পাওয়ারফুল হওয়াটা কতটা প্রয়োজন। অন্যদিকে জুরন ইউনচিকে বলে এটা তো খুবই মুশকিল হবে। যদি তুমি কোয়ালিফিকেশন সেশনে পার্টিসিপেট করতে চাও তাহলে তো তোমার কাছে শুধু 6 মাস সময় আছে, আর তোমাকে এই 6 মাসের মধ্যেই নিজেকে অনেক বেশি পাওয়ারফুল বানাতে হবে যাতে তুমি তিয়ানজিয়ান লিস্টের টপ 3-তে আসতে পারো। ইউনচি জানতো জুরন যা সব কিছু বলছে সেগুলো ঠিক। এর জন্য সে বলে আমার নিজেকে পাওয়ারফুল বানাতে ইম্পেরিয়াল সিটি ছেড়ে যেতে হবে। আমার কাছে টাইম খুবই কম রয়েছে, এই জায়গায় আমি অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছি, যার কারণে আমি নিজের কাল্টিভেশনে ফোকাস করতে পারছি না। এর জন্য আমার কাল্টিভেশনের রাস্তাকে একটু মুশকিল বানাতে হবে যাতে আমি বেশি পরিশ্রম করে পাওয়ারফুল হতে পারি। জুরন ইউনচির এ সমস্ত কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে ইউনচিকে আটকাতে চাচ্ছিল, কারণ সে ইউনচির থেকে আলাদা হতে চায় না। কিন্তু সে এই কথাটা খুব ভালো করে জানে যে ইউনচির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে ইউনচি জুরনকে বলে চিন্তা করো না, আমি খুব দ্রুত আগের থেকে বেশি পাওয়ারফুল হয়ে তোমার কাছে অবশ্যই ফিরে আসবো। যেটাতে জুরন ইউনচিকে জড়িয়ে ধরে বলে আমিও তোমার অপেক্ষায় থাকবো। এরপরে আমাদেরকে একটা ফরেস্টের সিন দেখানো হয় যেখানে কিছু বিস্ট কারোর হাত থেকে বেঁচে পালাচ্ছিল। আসলে সেটা আর কেউ না বরং ইউনচি, আর সেই এই সমস্ত বিস্টদের পিছনে পড়েছিল আর সে অলরেডি অনেক বিস্টকে মেরে ফেলেছিল। এখন ইউনচির এই ফরেস্টে এসে বিস্টের সাথে ফাইটে করার শুধু একটাই মোটিভ ছিল যাতে সে নিজেকে পাওয়ারফুল বানাতে পারে। দেন ইউনচি দেখে তার সামন থেকে অনেকগুলো নর্মাল বিস্ট পালাচ্ছে। এর জন্য ইউনচি নিজের হেভি রুলারের হ্যাভেনলি বুল টেকনিকের সাহায্যে একটা স্ল্যাশ অ্যাটাক করে আর ওদের সবাইকে একেবারে মেরে ফেলে। যার পরে ওই জায়গায় কিছু অদ্ভুত দেখতে মনস্টাররা চলে আসে যারা ইউনচির সাথে ফাইট করতে চাচ্ছিল, কিন্তু ইউনচি ওগুলোর উপরে তেমন একটা ধ্যান দেয় না কারণ ইউনচির কাছে ওগুলো খুবই দুর্বল। আর সে বলে গত কয়েকদিন ধরে এখানে ফাইট করাতে আমার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। অন্যদিকে জ্যাসমিন ইউনচিকে বলছিল তুমি তো এখনো পর্যন্ত এই ফরেস্টের গভীরে যাওইনি যেখানে অনেক খতরনাক বিস্ট রয়েছে, আর ওখানে থাকা কিছু বিস্ট তো এত বেশি খতরনাক যে তাদের মোকাবিলা তুমিও করতে পারবে না। এখন জ্যাসমিন এসব কিছু বলছিলই কি তখনই সেখানে একটা ড্র্যাগন বিস্ট চলে আসে যাকে দেখতে খুবই পাওয়ারফুল মনে হচ্ছিল, আর সে রেগে নিজের এনার্জি বিম ইউজ করে ইউনচির উপরে হামলা করে দেয়, যেটাতে ইউনচি নিজের আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। তার সাথে সাথে সে দেখে ওই ড্র্যাগন বিস্ট আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। এখন এটা দেখে ইউনচি নিজের ফিনিক্স ফ্লেমকে অ্যাক্টিভেট করে আশেপাশে থাকা সমস্ত ছোট ছোট মনস্টারকে প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে সে নিজের হেভি রুলারকে রেডি করে দ্রুত সামনের দিকে এগিয়ে ওই ড্র্যাগন বিস্টের উপরও হামলা করে দেয়। আর আমরা দেখতে পাই ইউনচি শুধু নিজের এক অ্যাটাকেই ওই ড্র্যাগন বিস্টকেও প্রাণে মেরে ফেলে। এখন এই অ্যাটাকের কারণে ইউনচি একটু ইনজোর্ড হয়ে যায়, যেটাতে জ্যাসমিন ইউনচিকে বলে দেখো এইসব নর্মাল বিস্টকে মারার কারণে তুমিও আহত হচ্ছ, আমার মনে হয় না তোমার এই ফরেস্টের আরো গভীরে যাওয়া উচিত। যেটাতে ইউনচি উত্তর দেয় তুমি আমার চিন্তা করো না, আমাকে প্রোটেক্ট করার জন্য এখানে কেউ প্রেজেন্ট আছে। আসলে সে লিটল ফেরির কথা বলছিল, কারণ ইউনচি জানে লিটল ফেরি সবসময় তার উপরে নজর রাখছে। এটা শুনে জেসমিন তাকে বলে তুমি ওর ওপরে এত ভরসা করতে পারো না, ও এখনো পর্যন্ত কিং মিস্টিক স্টেজেও পৌঁছায়নি। তোমার কি মনে হয় এই ফরেস্টের গভীরে ওকে তোমাকে প্রোটেক্ট করতে পারবে? আর আমি জানি এমনিতেও তুমি আমার কথা শুনবে না, তাই এখন নিজেকে দ্রুত হিল করে নাও। কে জানে আগে তোমার ফাইট কোন কোন বিস্টের সাথে হতে চলেছে। যেটা শুনে ইউনচিও ঠিক এমনটাই করে, সে একা জায়গায় বসে নিজেকে হিল করা শুরু করে দেয়। এখন ইউনচিকে কাল্টিভেশন করতে দেখে এক ইগল বিস্ট ইউনচির ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে ইউনচি তো এই বিষয় আগে থেকে জানতে পেরে গিয়েছিল। এর জন্য সে ওই বিস্টের অ্যাটাককে ডজ করে নেয়, কিন্তু আমরা দেখতে পাই ইউনচির লকেট ওই ইগলের পায়ে ফেসে যায়। এখন এটা দেখে ইউনচি নিজের তলোয়ারের সাহায্যে একটা স্ল্যাশ অ্যাটাক ওই ইগলের ওপরে করে। তার সাথে সাথে সে ওকে বলছিল তুমি অনেকে বেশি চালাক, কিন্তু পরের বার যদি তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ব্রেকফাস্টে রান্না করে খেয়ে নিব। এখন ইউনচি যখন এসব কিছু বলছিলই তখনই তার নজর নিজের গলার উপরে পড়ে, যেখানে সে তার লকেটকে দেখতে পারছিল না। এখন এই লকেটে তো ইউনচির জন্য অনেক বেশি মূল্যবান ছিল, কারণ এটা তার প্যারেন্টসের শেষ চিহ্ন, আর এটার ইউজ করে সে নিজের প্যারেন্টসকে খুঁজতে পারত। যার কারণে ইউনচি ওই ইগলের পিছু করতে করতে একটা পাহাড়ের ওপরে চলে আসে, আর সে জোরে আওয়াজে দিয়ে লিটল ফেরিকে বলে প্লিজ আমাকে সাহায্য করো, আমি চাই তুমি ওই ইগলের কাছ থেকে আমার লকেটটা নিয়ে আসো। যেটা শুনে লিটল ফেরি ইউনচিকে বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি 3 মাস পর্যন্ত তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু তোমার এমনটা কেন মনে হয়েছে আমি তোমার বাকি কাজকর্ম করার জন্য তোমার সাথে রয়েছি। যেটা শুনে ইউনচি তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই লকেট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধু ওটার সাহায্যেই আমি নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসকে খুঁজতে পারবো। কিন্তু লিটল ফেরি এরপরও তার কোনো কথা শোনে না, যেটাতে ইউনচি বাধ্য হয়ে তার সাথে একটা ডিল করে,
আর সে লিটিল ফেরিকে বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার 3 ম্যান্ডেরিয়ান্স পয়েন্টকে আনলক করে দিব। এখন এটার সাহায্যে তো লিটিল ফেরি নিজের কাল্টিভেশন অনেক ফাস্ট করতে পারত। এর জন্য আমরা দেখতে পাই সে ইউনচির কাছে চলে আসে। তার সাথে সাথে সে ইউনচিকে বলে আশা করছি তুমি মিথ্যে কথা বলছো না, না হলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। এখন এটা বলে লিটিল ফেরি ইঞ্চির হাতে ধরে তাকেও নিজের সাথে নিয়ে ওই ইগলকে ফলো করতে লাগে, যাকে ফলো করতে করতে এরা ড্র্যাগন ভ্যালিতে চলে আসে। কিন্তু ওই ইগল এখনো পর্যন্ত হার মানে না, যেটাতে লিটিল ফেরি তার উপরে অনেকগুলো অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওই ইগলও কারোর থেকে কোনো অংশ কম ছিল না। সে ওই সমস্ত অ্যাটাক ডচ করে সোজা একটা তুফানের মধ্যে গিয়ে ঢুকে পড়ে, যার মধ্য দিয়ে যাওয়া অনেক বেশি খতরনাক। কিন্তু ইঞ্চি আর লিটিল ফেরির কাছে আর অন্য কোনো অপশন ছিল না, আর এর জন্য তারা ওই ইগলকে ফলো করতে করতে ওই তুফানের মধ্যে চলে আসে, যেখানে ওদের সামন থেকে অনেক বড় বড় পাথর আসছিল, যেগুলোর মোকাবিলা করা ওদের জন্য খুবই মুশকিল হচ্ছিল। কিন্তু তবুও লিটিল ফেরি নিজের সম্পূর্ণ চেষ্টা করে। এখন এসব কিছু দেখে ইঞ্চি লিটিল ফেরিকে বলে প্লিজ তোমার নিজের স্পিড বাড়াতে হবে, কারণ আমি যে কোনো মূল্যে ওই লকেটকে নিজের হাতছাড়া করতে পারবো না। যেটা শুনে লিটিল ফেরিও ঠিক এমনটাই করে। সে নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই ইগলকে ফলো করতে লাগে, যার কারণে আশেপাশের জিনিস নিজে থেকে ফ্রিজ হওয়া শুরু হয়। এখন এই বিষয়টা দেখে ওই ইগল অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় যে এই মেয়ে আসলে কি, এ তো এই তুফানকেও সম্পূর্ণরূপে ফ্রিজ করে দিয়েছে। এখন ওই ইগল কোনো রকমে ওই সমস্ত বরফ ব্রেক করে বাইরে চলে আসে, কিন্তু লিটিল ফেরি এখনও তাকে ফলো করছিল, আর এরা ওই ইগলের অনেক কাছে চলে আসে। এর জন্য লিটিল ফেরি ইঞ্চিকে বলে চলো তৈরি হয়ে যাও, আমরা দ্রুত একে ধরে ফেলবো। যেটা শুনে ইঞ্চিও খুশি হয়ে বলে আজ তো আমি এর তান্দুরি চিকেন বানিয়ে খাবো। ইঞ্চি এসব কিছু বলছিলই কি তখনই হঠাৎ করে লিটিল ফেরি এবং জ্যাসমিন দুজনেই বলে না, এটা একদম ঠিক হলো না, কারণ ওরা দুজনেই এই জায়গায় এক খুবই পাওয়ারফুল বিস্টের মিস্টিক এনার্জি ফিল করে, যেটা আসলে একটা পয়জনাস ড্র্যাগন ছিল। আর সে দ্রুত সামনের দিকে এগিয়ে তৎক্ষণাৎ লিটিল ফেরির ওপরে হামলা করে দেয়, যেটা লিটিল ফেরি সাইড হয়ে ডচ করে নেয়। কিন্তু ওই ড্র্যাগন এদের দুজনকে দেখে অনেক বেশি রেগেছিল, আর সে আবারও ইউনচি এবং লিটিল ফেরির ওপরে হামলা করে দেয়, যেটা লিটিল ফেরি নিজের আশেপাশে একটা শিল্ড বানিয়ে ব্লক করে ফেলে। কিন্তু সে জানতো ইউনচি তার জন্য এখানে বিপদে রয়েছে, এই কারণে সে ইঞ্চিকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেয়। যেখানে মাটিতে আসার পরে ইঞ্চি দেখতে পায় ওই ইগলও ইনজোর্ড হয়ে মাটির মধ্যে পড়েছিল। এখন এর আগে সে উড়ে ওখান থেকে পালাতে পারত, ইঞ্চি জাম্প করে ওই ইগলের কাছ থেকে নিজের লকেট নিয়ে নেয়। যেটা দেখে জ্যাসমিন ইঞ্চিকে বলে তুমি তোমার লকেটে পেয়ে গেছো, এর জন্য দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু ইঞ্চি তাকে মানা করে বলে আমি লিটিল ফেরিকে এভাবে বিপদের মুখে ফেলে কিছুতেই যেতে পারবো না। এটাতে জ্যাসমিনে বলে তুমি এখানে থেকেও কিচ্ছু করতে পারবে না, আমার মনে হয় না লিটিল ফেরি এই পয়জনাস ড্র্যাগনকে কখনই হারাতে পারবে। ওই ড্র্যাগন লিটিল ফেরির থেকে অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে লিটিল ফেরি মারা যাবে, আর যদি তুমিও এখানে থাকো তাহলে তোমার মৃত্যুও কনফার্ম। যেসব কিছু শোনার পরও ইঞ্চি জ্যাসমিনের কথা শোনে না। অন্যদিকে আমরা লিটিল ফেরিকে দেখি যে ওই ড্র্যাগনের পয়জন থেকে বেঁচে তৎক্ষণাৎ নিজের তলোয়ার বের করে ওই ড্র্যাগনের সাথে ফাইট করা শুরু করে দেয়, যেখানে সে নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল। আর ইউনচি তো বেচারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। কিন্তু তখনই আমরা দেখি ইঞ্চির পিছন থেকেও এক অনেক বড় ড্র্যাগন বিস্ট বেরিয়ে বাইরে চলে আসে আর ইউনচিকে খাওয়ার চেষ্টা করে। এখন এটা দেখে লিটিল ফেরি তৎক্ষণাৎ ওই ড্র্যাগনের উপরও হামলা করা শুরু করে দেয়, যাতে সে ইঞ্চিকে প্রোটেক্ট করতে পারে, কারণ সে ইউনচিকে প্রমিস করেছিল 3 মাস পর্যন্ত সে কন্টিনিউ ইউনচিকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে। কিন্তু এখন এই বিষয়টা তার জন্যই অনেক বেশি মুশকিল হচ্ছিল, কারণ আমরা এটা ভালো করে জানি যে লিটিল ফেরির চেয়েও এই 2 ড্র্যাগন বিস্টকে একা হারাতে পারবে না। কিন্তু এসব কিছু জানার পরও লিটিল ফেরি নিজে হার মানে না, বরং সে কন্টিনিউ ফাইট করার চেষ্টা করে, যেখানে আমরা দেখতে পাই ইউনচিও তাকে সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু তার অ্যাটাক তেমন কোনো কাজের ছিল না। ইউনচি শুধু একটাই ভালো কাজ করেছিল যে সে নিজের হেভি রুলারকে ওই ড্র্যাগনের বডিতে ঢুকিয়ে দিয়েছিল। এর জন্য যখন লিটিল ফেরির শিল্ড ব্রেক হয়ে যায় আর সে নিচে পড়ে যেতে লাগে, তো লিটিল ফেরি তৎক্ষণাৎ ওই হেভি রুলারকে ধরে নেয়, যার কারণে সে ওই ড্র্যাগনের বিস্টকে একটু ইনজোর্ড করতে পেরেছিল। ইউনচি নিচে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, আর সে নিজের মনে মনে বলে প্লিজ লিটিল ফেরি তোমাকে জিততেই হবে। ওই সময় জ্যাসমিন ইউনচিকে উত্তর দেয় লিটিল ফেরির চেয়েও এই 2 বিস্টের সাথে ফাইট করে জিততে পারবে না, কারণ এই 2 বিস্ট হ্যাভেন লেভেলের কাল্টিভেটর। অন্যদিকে লিটিল ফেরি নিজেও এখনো পর্যন্ত কিং লেভেলে পৌঁছায়নি। তাহলে তোমার কি করে মনে হয় লিটিল ফেরি এই 2 হ্যাভেন লেভেলের ড্র্যাগন বিস্টকে হারাতে পারবে? এর জন্য ভালো এটাই হবে তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। তোমরা দুজন এখান থেকে জীবিত কিছুতেই ফিরে যেতে পারবে না, এক না একজনকে তো মরতেই হবে। যেটা শুনে তো ইউনচি অনেক বেশি উদাস হয়ে যায়।
অন্যদিকে ওই দুই ড্র্যাগনের বিস্ট লিটল ফেরিকে বলে তোমাদের কি মনে হয় তোমরা কি এখান থেকে আমাদের ড্র্যাগন গডের ট্রেজার নিয়ে যেতে পারবে? তোমাদের এই বোকামির জন্য আজকে তোমরা দুজনই এখানে মরবে। এখন এটা বলার সাথে সাথেই ওই ড্র্যাগন বিস্ট সামনের দিকে এগিয়ে লিটল ফেরির ওপরে হামলা করা শুরু করে দেয়। যাদেরকে নিজের দিকে আসতে দেখে লিটল ফেরি ইউঞ্চিকে বলে এখান থেকে পালিয়ে যাও, আর আমি ততক্ষণ এদেরকে আটকানোর চেষ্টা করছি। যেটা বলে লিটল ফেরি একটু রেগে যায় আর সে নিজের রিয়েল পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেখানে সে সবার প্রথমে নিজের আইস ক্লাউড ডোমেনকে অ্যাক্টিভেট করে ওই ড্র্যাগনকে সেটার মধ্যে নিয়ে আসে। এখন লিটল ফেরিকে এমনটা করতে দেখে ওই ড্র্যাগন বিস্ট অবাক হয়ে বলে তুমি এক ডোমেন মাস্টার কিভাবে হতে পারো? তোমার লেভেল তো এতটাও বেশি নয়। এখন এটাতে লিটল ফেরি কোনো উত্তর দেয় না, বরং সে হাসতে শুরু করে, কারণ ওই ড্র্যাগন এখন লিটল ফেরির অ্যাটাক রেঞ্জের মধ্যে চলে এসেছিল। যার কারণে আমরা দেখতে পাই লিটল ফেরি নিজের সমস্ত আইস পাওয়ারকে ওই ড্র্যাগন বিস্টের ওপরে হিট করে দেয়। এই কারণে ওই ড্র্যাগন নিজের জায়গায় ফ্রিজ হতে লাগে। যার পরে আমরা দেখতে পাই ওই দুই ড্র্যাগন তো আসলে এক কাপল ছিল। এখন ওই ড্র্যাগন বিস্টের ফ্রিজ হয়ে যাওয়ার কারণে অপর ড্র্যাগন চিৎকার করে লিটল ফেরিকে বলে তুমি এমনটা করে একদমই ঠিক করোনি, দ্রুত আমার ওয়াইফকে আনফ্রিজ করে দাও। কিন্তু লিটল ফেরি তো শুধু নিজের এক হাতের ইশারাতেই ওই ড্র্যাগনকে একদম খতম করে দেয়। আসলে লিটল ফেরি এখানে একটা ফরবিডেন টেকনিক ইউজ করে এসব কিছু করেছে, যার কারণে সে নিজেও অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়। কিন্তু অন্যদিকে ওই ড্র্যাগন বিস্ট নিজের ওয়াইফকে মারা যেতে দেখে রেগে একদম পাগল হয়ে যায়, আর সে লিটল ফেরির দিকে এগিয়ে বলে এখন আর তুমি জীবিত বাঁচতে পারবে না, তুমি আমার ওয়াইফকে মেরে একদমই ঠিক করোনি। যেসব কিছু বলে ওই ড্র্যাগন লিটল ফেরিকে প্রাণে মারার জন্য তার দিকে এগোতে লাগে। অন্যদিকে লিটল ফেরিও অনেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তার কাছে ফাইট করার মতো একটুকু এনার্জি বাকি ছিল না, এর জন্য সে নিজেকে সারেন্ডার করে দেয়। কিন্তু অন্যদিকে ইউঞ্চি এসব কিছু হতে দিতে চাচ্ছিল না, এর জন্য সে সবার প্রথমে জেসমিনের কাছে সাহায্য চায়, যেটাতে জেসমিন বলে না এটা অনেকে বেশি খতরনাক। এটা শুনে ইউঞ্চি বলে যাই হয়ে যাক না কেন আমি লিটল ফেরিকে মরতে দিতে পারবো না। এর জন্য সে নিজেই তলোয়ার নিয়ে ওই ড্র্যাগন বিস্টকে মারার জন্য সামনে যেতে লাগে। জেসমিন এই বিষয়টা খুব ভালো করে জানতো যে ইউঞ্চি চেয়েও ওই ড্র্যাগন বিস্টকে হারাতে পারবে না, বরং সে উল্টো নিজেই মারা যাবে। এর জন্য সে ইউঞ্চিকে বলে দাঁড়িয়ে পড়ো, তোমার এসব বোকামি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইউঞ্চি জেসমিনের কোনো কথা শোনে না, তাই বাধ্য হয়ে জেসমিনকে ইউঞ্চির কথা মানতে হয়। আর সে লাস্ট মোমেন্টে ইউঞ্চিকে বলে ঠিক আছে আমাকে বাইরে আসতে দাও, আমি তোমাকে সাহায্য করার জন্য রেডি। এখন এটা জেনেও যে জেসমিন যদি এখানে নিজের পাওয়ার ইউজ করে তাহলে আবারও গড কিলিং পয়জন তার উপরে হাবি হবে, কিন্তু সেই ইউঞ্চিকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। এরপরে ইউঞ্চি নিজের পয়জন ও পার্ল ইউজ করে জেসমিনকে খুব স্পিডে ওই ড্র্যাগনের দিকে পাঠায়। এখন এর আগে ওই ড্র্যাগন লিটল ফেরিকে মেরে ফেলতে পারতো, জেসমিন দ্রুত এসে নিজের ড্র্যাগার ইউজ করে ওই ড্র্যাগনকে খতম করে দেয়। অন্যদিকে লিটল ফেরি খুব স্পিডে এসে নিচে পড়ে, যেটাতে ইউঞ্চি তৎক্ষণাৎ লিটল ফেরির কাছে এসে বলে না তুমি কিছুতেই মরতে পারো না, আমি তোমাকে মরতে দিব না। এখন এটা বলার সাথে সাথে সে নিজের মিস্টিক এনার্জি লিটল ফেরির সাথে শেয়ার করা শুরু করে, যাতে সে লিটল ফেরিকে বাঁচিয়ে রাখতে পারে। এদিকে জেসমিন ইউঞ্চির কাছে এসে তাকে বলে ওকে সাহায্য করা বন্ধ করো, লিটল ফেরি এখন আর বাঁচতে পারবে না, কারণ এর সমস্ত মিস্টিক বোনস ডিস্ট্রয় হয়ে গেছে। যদি তুমি কোনো রকমে একে বাঁচিয়েও নাও তাহলে এ সম্পূর্ণরূপে বেকার হয়ে যাবে। ইউঞ্চি জেসমিনের এ সমস্ত কথা শোনার পরও হার মানে না, যেটাতে জেসমিন বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি এখান থেকে যাচ্ছি। এখন ইউঞ্চির মিস্টিক এনার্জি শেয়ার করার কারণে কিছুক্ষণ সময় পরে লিটল ফেরির জ্ঞান ফিরে আসে, আর সে ইউঞ্চিকে বলে আমার সমস্ত মিস্টিক বোনস ডিস্ট্রয় হয়ে গেছে, তুমি আমাকে কোনোভাবেই আর সাহায্য করতে পারবে না। যদি তুমি চাও তাহলে তুমি এখান থেকে যেতে পারো, আমি এর জন্য তোমাকে কখনোই দোষ দিব না। যেটা শুনে ইউঞ্চি লিটল ফেরিকে বলে এরকম কথা বলা বন্ধ করো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, আর তুমিও এভাবে হার মানতে পারো না। এখন এসব কিছু বলে ইউঞ্চি লিটল ফেরিকে টাচ করে রেখেছিল, যেটা দেখে লিটল ফেরি ইউঞ্চিকে বলে প্রথমে তো তুমি আমার ওপর থেকে নিজের হাতে সরাও, আমার এটা একদমই পছন্দ নয় যে কোনো ছেলে আমার বডিকে টাচ করুক। যেটাতে ইউঞ্চি উল্টো তার উপরই রাগ দেখিয়ে বলে যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে তোমার নিজের পায়ের ওপরে দাঁড়াতে হবে, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। ইউঞ্চি এসব কিছু বলছিলই কি তখনই আচমকা সে ফিল করে আশেপাশের জায়গা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে শুরু করেছে, আর একটা পয়জনাস গ্যাস ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। এখন এই পয়জনাস গ্যাসকে দেখে জেসমিন ইউঞ্চিকে বলে তোমাকে এখান থেকে পালাতে হবে, এই গ্যাস যদি তোমাকে একবার টাচ করে ফেলে তাহলে তুমি মারা যাবে। যেটা শুনে ইউঞ্চি লিটল ফেরিকে কোলে নিয়ে ওখান থেকে পালানো শুরু করে দেয়, কিন্তু আশেপাশের জায়গা ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে ওরা দুজন হঠাৎ করে নিচে পড়ে যায়, যেটা ড্র্যাগন গডের ল্যান্ড অফ ট্রায়াল ছিল ঠিক একদম ফিনিক্স গডের মতো।
এখন এই জায়গায় আসার পরে প্রথমে তো ইউনচি অবাক হয়ে যায় যে সে কোন জায়গায় চলে এসেছে। তখনই হঠাৎ করে ড্র্যাগন গডের আওয়াজ আসে, যে ইউনচিকে এখানে দেখে বলে, এটা নিশ্চয়ই আমার কোনো ভুল ধারণা নয় যে তোমার মধ্যে ফিনিক্স গডের ব্লাড লাইন রয়েছে। ইউনচি ওই আওয়াজে শুনে অবাক হয়ে বলে, ওখানে কি? ওই সময় আমরা দেখি ইউনচির সামনে দুই বড় বড় চোখ ওপেন হয়, যেটা দেখে জ্যাসমিন ইউনচিকে বলে, এটা তো ড্র্যাগন গডের সোল। আমার বিশ্বাস হচ্ছে না এই তিয়ানজুয়ান কন্টিনেন্টে দুই গডের সোল থাকতে পারে, আর তুমি ভাগ্য গুণে ওদের দুজনেরই ল্যান্ড অফ ট্রায়ালে পৌঁছে গেছো। অন্যদিকে ওই ড্র্যাগন গডের সোল ইউনচিকে বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না আজকে পুরো 1000 বছর পর এখানে কোনো হিউম্যান ট্রায়াল দিতে এসেছে। 1000 বছর আগে এখানে তুমি ছাড়া 129 জন পার্সন ট্রায়াল দিতে এসেছিল, যারা সবাই তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু ওদের মধ্য থেকে কেউই আমার এই ট্রায়াল পাস করতে পারেনি। ইউনচি, যদি তুমি আমার ট্রায়ালকে পাস করে ফেলো তাহলে আমি তোমাকে ব্লু ড্র্যাগন গডের 3 ব্লাড ড্রপ দিব, যার কারণে তোমার কাছে ড্র্যাগন ব্লাড লাইনের ইনহেরিটেন্স চলে আসবে। তো বলো ইউনচি, তুমি কি আমার এই ট্রায়াল দেওয়ার জন্য রেডি? যেটা শুনে ইউনচি ড্র্যাগন গডের সোলকে বলে, প্লিজ আমার ট্রায়াল দেওয়ার আগে আপনার একটু সাহায্য চাই। আমার ফ্রেন্ড এখানে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে গেছে, ওর অবস্থা একদমই ভালো নয়। আপনি কি ওকে সাহায্য করে ওর প্রাণ বাঁচাতে পারেন? ওর প্রাণের বদলে আমি যে কোনো মূল্য চোকাতে রাজি। যেটা শুনে ওই ড্র্যাগন গডের সোল ইউনচিকে বলে, না, তোমার ফ্রেন্ড অলরেডি খুব খারাপভাবে আহত হয়ে পড়েছে। আমার মনে হয় না এখনকার মতো আমি ওকে বাঁচাতে পারবো, কিন্তু যদি তুমি আমার ট্রায়াল পাস করে নাও আর আমার ইনহেরিটেন্স পেয়ে যাও, তাহলে তোমার কাছে এমন পাওয়ার চলে আসবে যার ইউজ করে তুমি তোমার ফ্রেন্ডের প্রাণ বাঁচাতে পারবে। এটা শুনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি সে লিটল ফেরিকেও বলে, এখন আর তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে যে কোনো মূল্যে বাঁচাবই। যেসব কিছু বলার পরে ইউনচি ফাইনালি ওই ড্র্যাগন গডের ট্রায়াল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু তখনই আচমকা আমরা দেখি ওই ড্র্যাগন গড লিটল ফেরিকে ওখান থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেটা দেখে ইউনচি ড্র্যাগন গডকে বলে, আপনি লিটল ফেরিকে আমার কাছ থেকে দূরে কেন নিয়ে যাচ্ছেন? আমি নিজের মিস্টিক এনার্জি ইউজ করে ওকে বাঁচিয়ে রাখছি। যদি ও একবার আমার কাছ থেকে দূরে চলে যায় তাহলে ও মারা যাবে। যেটাতে ড্র্যাগন গডও বলে, যদি লিটল ফেরি তোমার কাছ থেকে দূরে না যায় তাহলে এর মানে এটা হবে যে এই ট্রায়ালে একই সময়ে 2 পার্সন প্রেজেন্ট থাকবে। এর মানে ওই টেস্ট ডাবল মুশকিল হয়ে যাবে, আর তোমার সার্ভাইভ করার চান্সও অনেক কম থাকবে। এখন এসব কিছু শুনে লিটল ফেরিও ইউনচিকে বলে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আর এমনিতেও আমার এমন কোনো ছেলের প্রয়োজন নেই যে আমাকে প্রোটেক্ট করবে। যেটা শুনে ইউনচি লিটল ফেরিকে বলে, নিজের এসব ফালতু কথা বন্ধ করো। আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত প্রোটেক্ট করব যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ। যেটা বলে ইউনচি লিটল ফেরিকে নিয়ে ওই ট্রায়াল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এখন ইউনচির এরকম বাহাদুরি দেখে ওই ড্র্যাগন গড ইমপ্রেস হয়ে বলে, এখন আমি বুঝতে পারছি কেন তোমার কাছে ফিনিক্স ব্লাড লাইন রয়েছে, তুমি সত্যিই অনেক বেশি বাহাদুর। এরপরে আমরা দেখি ইউনচি এক হাতে লিটল ফেরিকে নেয় আর অপর হাতে নিজের হেভি রুলার। ওই সময় ড্র্যাগন গড ইউনচির ট্রায়াল শুরু করে দেয়, যেখানে ইউনচির ফাইট কিছু রক ওরিয়ারের সাথে হবে। এখন এই সমস্ত রক ওরিয়ার দ্রুত সামনের দিকে এগিয়ে ইউনচির ওপর হামলা করা শুরু করে দেয়, কিন্তু ইউনচি তো শুধু এক স্ল্যাশ অ্যাটাক করেই ওই 2 রক ওরিয়ারকে খতম করে ফেলে। যেটাতে ইউনচি খুশি হয়ে বলে, এই প্রথম টেস্ট তো খুব বেশি সহজ ছিল। কিন্তু তখনই আমরা দেখি ওই জায়গায় 2 এর বদলে 4 রক ওরিয়ার চলে আসে, যেটা দেখে ইউনচি কিছু বুঝতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই ইউনচির জন্য ওই 4 রক ওরিয়ারকেও হারানো তেমন একটা মুশকিল ছিল না, আর সে খুব সহজেই ওই 4 রক ওরিয়ারকে খতম করে দেয়। কিন্তু ওই রক ওরিয়ার তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না, কারণ ওরা 4-এর বদলে 8 হয়ে যায়। এটা দেখে জ্যাসমিন ইউনচিকে বলে, তুমি যতবার এইসব রক ওরিয়ারকে খতম করবে এরা প্রত্যেকবার ডাবল হয়ে যাবে। অ্যাটলিস্ট আমার তো এরকমটাই মনে হচ্ছে। যেটা শুনে ইউনচিও হার মানে না, বরং সে সামনের দিকে এগিয়ে নিজের হেভি রুলার ইউজ করে ওই 8 ওরিয়ারকেও খতম করে ফেলে। কিন্তু এবার অবাক করার মতো ব্যাপার ছিল, ইউনচির সামনে 16 রক ওরিয়ারের বদলে আবারও 8 রক ওরিয়ার চলে আসে। এখন এসব কিছু দেখে তো ইউনচি কিচ্ছু বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। এর জন্য সে লিটল ফেরিকে মাটিতে নামিয়ে ওই 8 রক ওরিয়ারের সাথে ফাইট করা শুরু করে দেয়। যেখানে ইউনচি ফিল করে তার জন্য এইসব রক ওরিয়ারকে খতম করা তেমন একটা মুশকিলের কাজ নয়, কিন্তু ধীরে ধীরে ওদের সংখ্যা বেড়ে চলেছে, যেটা ইউনচির জন্য একটু মুশকিলের ব্যাপার। তার সাথে সাথে ওই ড্র্যাগন রক ওরিয়ারগুলো অনেক বেশি চালাক ছিল। ওরা জানতো ইউনচির দুর্বলতা লিটল ফেরি, এর জন্য ওরা ইউনচিকে ছেড়ে লিটল ফেরির উপরে হামলা করার চেষ্টা করে। এখন ইউনচি লিটল ফেরিকে বাঁচানোর কারণে একটু ইনজোর্ড হয়ে যায়, কিন্তু সে মনে সাহস জুগিয়ে ওখানে থাকা সমস্ত রক ওরিয়ারকে খতম করে ফেলে আর লিটল ফেরিকে আবারও নিজের কাছে নিয়ে আসে।
তার সাথে সাথে ইউনচি এটাও বুঝতে পেরে যায় যে তাকে যে কোনো মূল্যে লিটল ফেরিকে নিজের কাছেই রাখতে হবে, না হলে লিটল ফেরি মারা যাবে। অন্যদিকে জ্যাসমিন ইউনচিকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যদি তুমি এই মেয়েকে এভাবেই ধরে থাকো তাহলে তোমার মিস্টিক এনার্জি আরও বেশি পরিমাণে শেষ হবে, আর তুমি কখনোই এই টেস্ট পাস করতে পারবে না, বরং তুমি এখানেই মারা যাবে। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, আমি লিটল ফেরিকে কিছুতেই ছাড়তে পারবো না, আর এখানে যদি লিটল ফেরির জায়গায় তুমি কিংবা আমার অন্য কোনো কাছের মানুষ থাকতো তাহলেও আমি তার জন্য ঠিক এমনটাই করতাম। এখন এতে আমার প্রাণী চলে যাক না কেন। যার পরে ইউনচি নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে লিটল ফেরিকে নিয়ে দ্রুত সামনের দিকে গিয়ে ওইসব ড্র্যাগন রক ওরিয়ারের সাথে ফাইট করা শুরু করে দেয়, যেখানে সে এবার কন্টিনিউ ফাইট করে ওই সমস্ত রক ওরিয়ারদেরকে খতম করছিল। কিন্তু আমরা দেখতে পাই ওই রক ওরিয়ারগুলো আস্তে আস্তে সংখ্যায় বেড়ে যাচ্ছিল, কিন্তু ইউনচি তবুও হার মানে না। সে নিজের সম্পূর্ণ চেষ্টা করে যাতে সে ওখানে থাকা সমস্ত রক ওরিয়ারকে হারাতে পারে। কিন্তু তখনই তার সাথে একটা খারাপ ঘটনা ঘটে, কারণ আমরা দেখতে পাই এক রক ওরিয়ার নিজের স্পিয়ার থ্রো করে ইউনচির রাইট হ্যান্ডকে একটু ইনজোর্ড করে দেয়, যার কারণে ইউনচিকে নিজের তলোয়ার বা হাতে নিয়ে আসতে হয়, আর সে নিজের ডান হাতে লিটল ফেরিকে ধরে নেয়। এটা দেখে জ্যাসমিন ইউনচিকে বলে, তুমি এখানে অলরেডি 300 বার এই সমস্ত রক ওরিয়ারকে খতম করেছো, যার কারণে তুমি নিশ্চয়ই এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছো। এর জন্য তুমি নিজের লেফট হ্যান্ডের সাহায্যে এদের মোকাবিলা করতে পারবে না, কারণ তোমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের থেকে দুর্বল। যেটাতে ইউনচি হেসে বলে, এ বিষয়ে কিছু যায় আসে না, যতক্ষণ আমি জীবিত আছি আমি ফাইট করতে থাকবো। এখন এটা বলে ইউনচি আবারও ওইসব রক ওরিয়ারের সাথে ফাইট করা শুরু করে দেয়, যেটা দেখে জ্যাসমিন বলে, তুমি সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছো। কিন্তু অন্যদিকে ইউনচি নিজের হেভি রুলার ইউজ করে ওখানে থাকা সমস্ত রক ওরিয়ারদেরকে খতম করছিল, যার কারণে ইউনচি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। লিটল ফেরিরও ইউনচির এরকম অবস্থা দেখে অনেক খারাপ ফিল হয়, কিন্তু তখনই আমরা দেখি ইউনচির সাথে ওখানে আরও খারাপ ঘটতে লাগে। রক ওরিয়াররা ইউনচিকে এক জায়গায় আটক করে ফেলে, যার কারণে সে মুভ করতে পারছিল না। ওই সময় 3 ড্র্যাগন রক ওরিয়ার ইউনচির ওপরে হামলা করে দেয়। এখন ইউনচি লিটল ফেরিকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, যার কারণে ওই 3 স্পিয়ার ইউনচিকে খুব খারাপভাবে হিট করে, যেগুলো ইউনচি নিজের হেভি রুলারের সাহায্যে ব্রেক থ্রো করে দেয়, কিন্তু এর কারণে সে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে পড়ে। লিটল ফেরির ইউনচির এরকম অবস্থা দেখে তাকে বলে, ইউনচি প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমাদের দুজনকে বাঁচাতে পারবে না। যেটাতে ইউনচি উত্তর দেয়, আমি এমনটা কখনোই হতে দিব না। এখন এটা বলে ইউনচি নিজেকে মুক্ত করে ওখানে থাকা রক ওরিয়ার সাথে ফাইট করা শুরু করে দেয়, যেখানে সে এবার অনেক আহতও হচ্ছিল। কিন্তু সব থেকে টেনশনের ব্যাপার এটা ছিল যে ওই জায়গায় আর্চারি ড্র্যাগন রক ওরিয়াররাও চলে আসে, যারা নিজেদের অ্যারো ইউজ করে ইউনচির ওপরে হামলা করতে লাগে। ইউনচি লিটল ফেরিকে নিজের হেভি রুলারের সাহায্যে প্রোটেক্ট করছিল, কিন্তু সে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। যেসব কিছু দেখে জ্যাসমিন ইউনচিকে বলে, তোমাকে কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতেই হবে। সবার প্রথমে তোমাকে ওই আর্চারি ওরিয়ারদের খতম করতে হবে, না হলে তুমি এখানে মারা যাবে। এখন এটাতে ইউনচি রেগে নিজের ফিনিক্স ব্লাড লাইনের পাওয়ার অ্যাক্টিভেট করে ফিনিক্স ব্রেড টেকনিকের সাহায্যে ওই আর্চারি ওরিয়ারদের উপরে হামলা করে দেয়। যেই ফিনিক্স ব্রেড টেকনিক দেখে জ্যাসমিন নিজের মনে মনে বলে, এই টেকনিক ইউনচি এখনই ক্রিয়েট করেছে। এটা সত্যি অনেক অবাক করার মতো ব্যাপার। আসলে ইউনচি হেভেনলি বুল টেকনিক এবং ফিনিক্স ব্লাড লাইনকে একসাথে মার্জ করে এই টেকনিক ক্রিয়েট করেছে, আর এটা সত্যিই এক অনেক পাওয়ারফুল টেকনিক, যার এক অ্যাটাকেই ওখানে থাকা সমস্ত আর্চারি ওরিয়াররা খতম হয়ে যায়। অন্যদিকে ইউনচি ওখানে থাকা বাকি রক ওরিয়ারদের সাথে ফাইট করতে লাগে, যেখানে সে ওদেরকে হারানোর জন্য হাওয়ায় জাম্প করে স্টার বার্নিং লোটাস টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, আর ওইসব রক ওরিয়ারদের উপরে হামলা করে। এখন এইসব টেকনিক ইউজ করার কারণে ইউনচির অনেক বেশি মিস্টিক এনার্জি শেষ হয়ে যায়। এর জন্য লিটল ফেরি ইউনচিকে বলে, প্লিজ আমাকে যেতে দাও, যেটাতে ইউনচি এবারও হেসে না করে। লিটল ফেরির ইউনচির জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু ইউনচি লিটল ফেরিকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে প্রমিস করছি আমরা এখান থেকে দুজনেই সুস্থ স্বাভাবিকভাবেই বাইরে যাব। ইউনচি এসব কিছু বলছিলই কি তখনই সে লক্ষ্য করে তার সামনে কয়েক হাজার ড্র্যাগন রক ওরিয়ার চলে এসেছে, যেটা দেখে ইউনচি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে জানতো এবারের ফাইট অনেক বেশি মুশকিল হতে চলেছে। এর জন্য সে সবার প্রথমে লিটল ফেরিকে বলে, আমি কি তোমার নাম জানতে পারি? কারণ আমরা এখান থেকে জীবিত বেরোবো এর চান্স মনে হচ্ছে একটু কম। এটা শুনে লিটল ফেরি ফাইনালি নিজের রিয়েল নেম ইউনচিকে বলে দেয়, আর বলে, আমার নাম হলো চুইন। এখন এই নাম শুনে ইউনচি বলে, তুমি তো আমার কাছে এক রিয়েল পরীর মতো, এর জন্য আমি এখনও তোমাকে লিটল ফেরি বলেই ডাকবো, আর তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। এখন এটা বলে ইউনচি আবারও নিজের হেভি রুলার নিয়ে সামনের দিকে গিয়ে ওই সব ড্র্যাগন রক ওরিয়ারদের উপরে হামলা করা শুরু করে দেয়। অন্যদিকে লিটল ফেরি শুধু ইউনচিকেই দেখছিল যে কিভাবে সে তাকে বাঁচানোর জন্য এতটা পরিশ্রম করছে।
অন্যদিকে ইউনচি নিজের ফিনিক্স ব্রেড টেকনিকের সাহায্যে ওখানে থাকা সমস্ত রক ওরিয়ারদেরকে একেবারেই খতম করে দেয়। এখন এত বেশি মিস্টিক এনার্জি ইউজ করার কারণে ইউনচি অনেক দুর্বল ফিল করে। সে ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। সে নিজের তলোয়ার ইউজ করে কোনো রকমে নিজেকে হোল্ড করে রেখেছিল। লিটিল ফেরিও ইউনচিকে বলে, ইউনচি তুমি কি ঠিক আছো? যেটাতে ইউনচি কোনো উত্তর দিতে পারে না। তখনই সেখানে ড্র্যাগন গডের সোলের আওয়াজ আসে, যে ইউনচিকে বলছিল, ইয়ং ম্যান, ওয়েল ডান, তুমি ফার্স্ট রাউন্ডকে খুব ভালো মতো কমপ্লিট করে ফেলেছো। এই বিষয়ে আমার একদমই আশা ছিল না। এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার যে তুমি এই ডাবল ডিফিকাল্টির পরেও ফার্স্ট রাউন্ডকে পার করতে পেরেছো। কিন্তু এখনো পর্যন্ত এই টেস্ট সম্পূর্ণরূপে খতম হয়নি। তোমার কাছে শুধু 60 সেকেন্ড সময় রয়েছে, যেইটুকু সময়ের মধ্যে তুমি রেস্ট করতে পারো, আর তারপরেই তোমার সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। এখন এটা শুনে ইউনচি অবাক হয়ে বলে, আপনি কি বললেন? শুধুমাত্র 60 সেকেন্ড? কিন্তু ততক্ষণে ড্র্যাগন গডের সোল সেখান থেকে চলে গিয়েছিল। তো ইউনচি নিরাশ হয়ে নিচে শুয়ে পড়ে আর মনে মনে বলে, আমার কাছে 60 সেকেন্ড সময় রয়েছে, এটা তো একদমই বেশি নয়। আমি খুব খারাপভাবে ক্লান্ত হয়ে পড়েছি, আমার আরও কিছুক্ষণ সময় রেস্ট করার প্রয়োজন। ইউনচি এসব কিছু বলছিলই কি তখনই আমরা দেখি 60 সেকেন্ড পুরো হয়ে যায় আর ইউনচির পরের রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে লাভার ভিতর থেকে এক অনেক বড় রক মনস্টার বাইরে চলে আসে, যার হাতে এক অনেক পাওয়ারফুল তলোয়ারও ছিল। এখন জ্যাসমিন ওই মনস্টারকে দেখে বলে, এ তো এক হেভেন লেভেলের ওরিয়ার। ইউনচি, তুমি ওর তলোয়ারকে দেখতে পারছো? তুমি ওর মোকাবিলা কখনোই করতে পারবে না। কিন্তু ইউনচি মনে সাহস জুগিয়ে সামনের দিকে গিয়ে বলে, এ বিষয়ে কিচ্ছু যায় আসে না, আমি এভাবে কিছুতেই হার মানব না, বরং আমি চেষ্টা করি মারা যাওয়া পছন্দ করব। এর জন্য আমরা দেখি ইউনচি সামনের দিকে গিয়ে ওই রক মনস্টারের সাথে ফাইট করা শুরু করে দেয়, যেখানে ইউনচির অনেক বেশি মুশকিল হচ্ছিল। কিন্তু সে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে নিজেকে কোনো রকমে বাঁচাচ্ছিল। কিন্তু তখনই আচমকা ইউনচি দেখে লিটিল ফেরির ওপরে কিছু রক ওরিয়ার হামলা করতে চলেছে। এটা দেখে ইউনচি তৎক্ষণাৎ লিটিল ফেরির কাছে এসে ওই সমস্ত রক ওরিয়ারদেরকে খতম করে দেয় আর লিটিল ফেরিকে নিজের কাছে নিয়ে আসে। এখন লিটিল ফেরির কারণে ইউনচির স্পিড অনেকটা কম হয়ে যায়, যার কারণে ইউনচি ওই রক মনস্টারের অ্যাটাককে ডজ করতে পারছিল না, বরং সে নিজের হেভি রুলার ইউজ করে ওই রক মনস্টারের অ্যাটাককে ব্লক করার চেষ্টা করে, যার কারণে ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। দেন আমরা দেখি ওই ব্লাস্টের কারণে ইউনচি এবং লিটিল ফেরি অনেকে পিছনে চলে আসে, যেখানে লিটিল ফেরি ইউনচিকে ওঠানোর চেষ্টা করে কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। অন্যদিকে ওই রক মনস্টার ধীরে ধীরে তাদের দিকেই আসছিল। এদিকে লিটিল ফেরি ইউনচিকে জাগিয়ে বলে, তোমার অবস্থা একদমই ঠিক নয়, আমাকে এখান থেকে যেতে দাও, তুমিও না হলে আমার সাথে এখানেই মারা যাবে। কিন্তু ইউনচি তাকে মানা করে দেয়, যেটাতে লিটিল ফেরি তাকে বলে, যদি তুমি এমনটাই করতে থাকো তাহলে আমি নিজের জীবন নিজেই নিয়ে নিব। যেটা শুনে ইউনচি রেগে বলে, খবরদার, যদি তুমি এমন কোনো ভাবনা নিজের মাথাতে আনো। যেটা বলে ইউনচি আবারও ফাইট করার জন্য রেডি হয়ে যায়, যেখানে আমরা দেখি ইউনচি এবার ডেভিল গডের সেকেন্ড স্টারের পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যার নাম বার্নিং হার্ট ছিল। এখন এর কারণে ইউনচির মিস্টিকা পাওয়ার হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, আর এই মিস্টিকা পাওয়ার ইউজ করে ইউনচি আবারও ফিনিক্স ব্রেড টেকনিকে পারফর্ম করে ওই রক মনস্টারের উপরে হামলা করে দেয়। তার সাথে সাথে সে নিজের হেভি রুলার নিয়ে ওই রক মনস্টারের উপরে হামলা করছিল। এখন এই সমস্ত অ্যাটাক করার পরেও ইউনচি একটুকু থেমে থাকে না, বরং সে হ্যাভেনলি বুল টেকনিকের সাহায্যে ওই রক মনস্টারের ওপরে আরও একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়। এখন এই সমস্ত কন্টিনিউ অ্যাটাকের কারণে ইউনচি ওই রক মনস্টারকে খতম করে দেয়, কিন্তু ডেভিল গডের সেকেন্ড স্টারের পাওয়ার অ্যাক্টিভেট করার কারণে ইউনচি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। এদিকে লিটিল ফেরি ভাবছিল ইউনচিকে ওই মনস্টারকে হারিয়ে দিয়েছে, কিন্তু ইউনচির এরকম খারাপ অবস্থা দেখে সে তৎক্ষণাৎ ইউনচির দিকে এগিয়ে তাকে বলে, ইউনচি উঠে পড়ো, এখনো পর্যন্ত এসব কিছু খতম হয়নি। কারণ তখনই আচমকা আমরা দেখি পিছন থেকে ওই রক মনস্টার আবারও উঠে দাঁড়িয়ে ওদের দিকে আসতে শুরু করে। সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এখন এর আগে ওই রক মনস্টার ওদের ওপরে হামলা করতে পারত, লিটিল ফেরি নিজের শেষ পাওয়ারটুকু ইউজ করে ওই জায়গার আশেপাশে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়, যার ওপরে ওই রক মনস্টার কন্টিনিউ নিজের তলোয়ারের সাহায্যে হামলা করছিল। লিটিল ফেরির এটা দেখে ইউনচির জন্য অনেক বেশি খারাপ ফিল হয়। অন্যদিকে জ্যাসমিনও নিজের মনে মনে বলে, লিটিল ফেরি নিজের লাস্ট পাওয়ারের সাহায্যে এখানে ইউনচির প্রাণ তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু যদি এই শিল্ড একবার ব্রেক হয়ে যায় তাহলে এরা দুজন এখানে মারা যাবে, আর আমি এমনটা কিছুতেই হতে দিতে পারি না। অন্যদিকে আমাদেরকে প্রিন্সেস জুরনকে দেখানো হয়, যে জানতো না ইউনচি এখন কোথায় আছে, কিন্তু এরপরও তার ইউনচির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সে মনে মনে ইউনচির জন্য প্রে করতে লাগে। ওই সময় আমরা সেখানে জুরনের থার্ড ব্রাদারকে দেখি, যে নিজের সাথে ফ্যাংজুই চেনকে নিয়ে এসেছিল। আসলে তার প্ল্যান এটাই ছিল যাতে সে তার সিস্টারের সাথে ফ্যাংজুই চেনের এক লাভ স্টোরি ক্রিয়েট করতে পারে, কারণ ফ্যাংজুই চেন স্কাই বার্নিং সেক্টর ইয়ং মাস্টার, আর যদি সে থার্ড প্রিন্সকে সাপোর্ট করে তাহলে জুরনের থার্ড ব্রাদার নিউ এম্পারার হতে পারবে।
কিন্তু আমরা দেখি মিস জুরন ফ্যাংজুই চেনের উপরে কোনো রকম ইন্টারেস্ট শো করছিল না। আর সে ওখান থেকে যেতে লাগে কি তখনই ফ্যাংজুই চ্যান নিজের চাল চেলে বলে, আমি জানতে পেরেছি তোমার সোল বার্নিং ফ্লাওয়ারের প্রয়োজন, যেটা এম্পারারের ইনজুরি হিল করতে পারে। আমার কাছে স্কাই বার্নিং সেক্টে এরকম এক ধরনের ফ্লাওয়ার রয়েছে। যেটা শুনে জুরন ফ্যাংজুই চেনকে বলে, যদি এই কথা সত্যি হয় তাহলে আমাকে বলো তোমার এর বদলে কি চাই, আমি যে কোনো মূল্য দিতে রাজি। এটা শুনে ফ্যাংজুই চেন জুরনকে বলে, আমার কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই, তুমি তো এই কথাটা খুব ভালো করেই জানো যে সোল বার্নিং ফ্লাওয়ার অনেক বেশি মূল্যবান, আর আমাদের কাছে এরকম শুধু একটাই ফ্লাওয়ার রয়েছে, এর জন্য সেটা অমূল্য। কিন্তু এই সময় আমার এক ওয়াইফের প্রয়োজন, আর আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, এর জন্য যদি তুমি আমার ওয়াইফ হয়ে যাও তাহলে আমি তোমাকে প্রমিস করছি ওই ফ্লাওয়ার আমি তোমাকে দিয়ে দিব। মিস জুরন ফ্যাংজুই চেনের এই কথা শুনে রেগে বলে, যদি এমনই ব্যাপার হয় তাহলে আমার ওই ফ্লাওয়ার চাই না, আমি ওটা অন্য কোনো জায়গা থেকে জোগাড় করে নিব। যেটা বলে মিস জুরন সেখান থেকে চলে যায়। যেটাতে ফ্যাংজুই চ্যান রেগে থার্ড প্রিন্সকে বলে, প্রিন্সেস জুরনের হয়েছেটা কি? আগে তো এ খুবই সরল এবং সাদাসিধে ছিল, কিন্তু এখন তো এ খুবই জেদি হয়ে গেছে, মনে হচ্ছে এ আগের থেকে অনেক বেশি স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। তুমি কি জানো এর পিছনের কারণ কি? যেটাতে থার্ড প্রিন্স বলে, আমি জানতে পেরেছি প্রিন্সেস জুরন একটি ছেলে ইউনচির সাথে মিলামিশা করছে, যেও খুব পাওয়ারফুল এবং অ্যারোগেন্ট পার্সন, ওর অ্যাটিটিউড তো কখনো খতমই হয় না। এখন ইউনচির নাম শুনে তো ফ্যাংজুই চ্যান অনেক বেশি রেগে যায়, আর সে জিজ্ঞেস করে আমি এই ইউনচিকে পাবো কোথায়। অন্যদিকে সিন শিফট হয়ে আবারও ইউনচির ওপরে চলে আসে, যেখানে লিটিল ফেরি ইমোশনাল হয়ে ইউনচিকে ওঠানোর চেষ্টা করছিল। তার সাথে সাথে ইউনচিও অজ্ঞান অবস্থায় নিজের মনে মনে বলছিল, আমাকে যে করেই হোক উঠতেই হবে, কারণ আমি এভাবে কিছুতেই লিটিল ফেরিকে মরতে দিতে পারবো না। এখনও তো আমার অনেক কাজ বাকি রয়েছে যেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। এখন এটা বলার সাথে সাথেই হঠাৎ করে ইউনচির চোখ খুলে যায়। তার সাথে সাথে ইউনচির ডেভিল গডের মিস্টিক বোনস থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি আনলিশ হতে লাগে, যার কারণে আমরা দেখতে পাই ইউনচি গ্রেট দা বুদ্ধা টেকনিকের সেকেন্ড লেভেলকে আনলক করে ফেলে। জ্যাসমিন এটা দেখে বলে, আমার তো নিজের চোখের ওপরে বিশ্বাসই হচ্ছে না যে কিছুক্ষণ আগে এই ছেলে মরতে চলেছিল, কিন্তু এর হুইল পাওয়ার একে মরতে দেয়নি, বরং এ আবারও জেগে উঠে আগের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অন্যদিকে আমরা বাইরে দেখি যেখানে ইউনচির বডি সম্পূর্ণরূপে হিল হয়ে গিয়েছিল। তার সাথে সাথে সে লিটিল ফেরিকেও বলছিল, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এখন ইউনচি গ্রেট দা বুদ্ধা টেকনিকের সেকেন্ড লেভেলকে আনলক করার কারণে সে এখন খুব সহজেই হেভি রুলারকে কন্ট্রোল করতে পারছিল, যেটার ইউজ করে ইউনচি তৎক্ষণাৎ সামনের দিকে এগিয়ে ওই রক মনস্টারের উপরে হামলা করে দেয়। যেই হামলার দরুন আমরা দেখি ওদের দুজনেরই বডি থেকে অনেকে বেশি পরিমাণে এনার্জি আনলিশ হচ্ছিল, কিন্তু তবুও ইউনচি ওই রক মনস্টারকে হারাতে পারছিল না, কারণ ওই রক মনস্টারের তলোয়ার অনেকে বেশি পাওয়ারফুল ছিল। এর জন্য ইউনচি নিজের হেভি রুলার নিয়ে সবার প্রথমে ওই মনস্টারের তলোয়ারের উপরে হামলা করে, যার কারণে ওই রক মনস্টারের তলোয়ার হাত থেকে নিচে পড়ে যায়। তার সাথে সাথে ওই তলোয়ার নিজের সাইজকেও ছোট করে নেয়। এখন এটা দেখে ইউনচি সামনের দিকে গিয়ে ওই তলোয়ারকে উঠিয়ে নেয়, যার নাম লংবি ছিল। এখন ইউনচি ওই তলোয়ার দেখে বলে, এটা তো অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, কেননা আমি এটার ইউজ করে এই মনস্টারের সাথে ফাইট করি। যেটা শুনে তো ওই রক মনস্টার রেগে সামনের দিকে এগিয়ে ইউনচির উপরে পাঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইউনচি নিজের ওই নতুন হেভি রুলার ইউজ করে ওই রক মনস্টারের এক হাত কেটে ফেলে। এটা দেখে ওই রক মনস্টার রেগে একদম পাগল হয়ে যায়, সে আবারও ইউনচির উপরে হামলা করতে আসে, কিন্তু আমরা দেখতে পাই ইউনচি ওই রক মনস্টারের অপর হাতও কেটে ফেলে। তার সাথে সাথে ইউনচি ওই হেভি রুলারকে দেখে বলে, এটা তো সত্যি অনেক বেশি অসাম। এর জন্য সে ওই হেভি রুলার নিয়ে ফাইনাল অ্যাটাক ফিনিক্স ডান্স টেকনিক ইউজ করে ওই মনস্টারকে খতম করে দেয়। যেসব কিছু করার পরে ইউনচি খুশি হয়ে বলে, ওয়াও, আমি এক খুব অসাধারণ তলোয়ার পেয়ে গেছি। এখন এসব কিছু বলে সে খুশি হচ্ছিলই কি তখনই সেখানে ড্র্যাগন গডের সোল চলে আসে, যে ইউনচিকে বলে, আমি 10,000 বছর আগে এই কন্টিনেন্টে এসেছিলাম, কিন্তু আমার রিগ্রেট হচ্ছিল যে হয়তো আমার এই সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার নিজের এই চিন্তা ভাবনা পাল্টে গেছে, কারণ তোমার মতো পার্সন আমি আগে কখনো দেখিনি। তুমি সত্যিই আমাকে অনেক বেশি ইমপ্রেস করে দিয়েছো। আমার একদমই আশা ছিল না যে তুমি এই পর্যন্ত আসতে পারবে। তো চলো এখন তোমার থার্ড এবং ফোর্থ রাউন্ডের পালা, যার পরে তোমার এই ট্রায়াল শেষ হয়ে যাবে। যেটা শুনে ইউনচিও এক্সাইটেড হয়ে বলে, তাহলে আমাকে বলো তুমি কিভাবে আমার নেক্সট টেস্ট নিতে চলেছো। যেটা শুনে ড্র্যাগন গডের সোল ইউনচিকে বলে, তোমার এই টেস্ট ফরেস্টের মধ্যে হবে। যেটা বলে সে ইউনচি এবং লিটিল ফেরিকে ফরেস্টের মধ্যে টেলিপোর্ট করে দেয়, যেখানে একসাথে অনেকগুলো বিস্ট ইউনচির ওপরে হামলা করতে চলে আসে। এটা দেখে জ্যাসমিন ইউনচিকে পালাতে বলে,
যেটা শোনার সাথে সাথে ইউনচিও লিটিল ফেরিকে উঠিয়ে সামনের দিকে পালানো শুরু করে দেয়। তার সাথে সাথে এখানে ইউনচি ড্র্যাগন গডের সোলের আওয়াজও শুনতে পাচ্ছিল, যে ইউনচিকে বলছিল এই টেস্টের দরুন তোমার মোকাবিলা অনেক ধরনের স্পিরিচুয়াল বিস্টের সাথে হবে। তোমার কাছে শুধু 1 বছর সময় আছে, আর এই 1 বছরের মধ্যে তোমাকে পুরো 1 লাখ বিস্টকে প্রাণে মারতে হবে, আর এরপরে তোমার এই রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। যেটা বলে ড্র্যাগন গডের সোল ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনচি ওখানে থাকা বিস্টদের সাথে ফাইট করতে লাগে, আর সে ড্র্যাগন গডের সাথে কথা বলার চেষ্টা করে যে আমার কাছে এতটা সময় নেই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর এই ট্রায়াল শুরু হয়ে যায়। এরপরে আমাদেরকে 5 মাস পরে চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসের সিন দেখানো হয়, যেখানে জুরন লর্ড কিংকে বলছিল আপনি কি ইউনচির কোনো খবর পেয়েছেন, যেটাতে লর্ড কিং উত্তর দেয় পুরো 5 মাস কেটে গেছে। ইউনচির শেষ খবর আমরা শুধু এটাই পেয়েছিলাম যে ও লাস্ট টাইম ডেথ বিল্ডারনেস ফরেস্টে গিয়েছিল, আর এরপরে আমরা জানি না ও আচমকা কোথায় গায়েব হয়ে গেছে। এমনটা মনে হচ্ছে ওর মৃত্যু ঘটেছে। এটা শুনে তো জুরন অনেক বেশি ইমোশনাল হয়ে বলে এমনটা একদমই হতে পারে না। ইউনচি আমাকে প্রমিস করেছিল ও আমার কাছে ফিরে আসবে, আর আমার ইউনচির ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ও নিজের প্রমিস কিছুতেই ব্রেক করতে পারে না। অন্যদিকে আমরা ইউনচিকে দেখি যে কিনা এখন লিটিল ফেরির জন্য স্যুপ বানাচ্ছিল, তার সাথে সাথে অনেকগুলো বিস্ট তাকে চারিপাশ থেকে ঘিরে রেখেছিল। কিন্তু এই 5 মাসে কন্টিনিউ এইসব বিস্টদের সাথে ফাইটে করাতে ইউনচি এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আর সে এদেরকে দেখে একটুকু ভয় পায় না, আর সে খুব সহজেই ওই সব বিস্টদের হামলা ডজ করছিল। তার সাথে সাথে সে লিটিল ফেরিরও খুব ভালো করে দেখাশোনা করে এবং ওখানে থাকা স্পিরিচুয়াল বিস্টদেরকেও মারতে লাগে। আর এখনো পর্যন্ত ইউনচি টোটাল 85,000 বিস্টকে প্রাণে মেরে ফেলেছিল, যার পরে ইউনচি লিটিল ফেরিকে ওখানে শুয়ে কেবের ভিতর থেকে বাইরে চলে আসে, যেখানে ইউনচি জ্যাসমিনকে জিজ্ঞেস করে আমাদের এখানে কত সময় কেটে গেছে, যেটাতে জ্যাসমিনে বলে আমরা অলমোস্ট 5 মাস এখানে কাটিয়ে ফেলেছি। এটা শুনে ইউনচি নিজের মনে মনে বলে আমার কাছে এখন শুধু 1 মাস সময় রয়েছে র্যাঙ্কিং কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। যেটা ভাবার পরে ইউনচি জ্যাসমিনকে বলে আগামী 10 দিনের মধ্যে আমাকে এই ট্রায়াল কমপ্লিট করতেই হবে, যেটাতে জ্যাসমিন সারপ্রাইজ হয়ে বলে তুমি এত কম সময়ে কিভাবে 15,000 বিস্টকে মারবে, মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। যেটা শুনে ইউনচি উত্তর দেয় আমি কোনো মজা করছি না, আমাকে কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতেই হবে। যেটা বলে ইউনচি নিজের ক্যাম্প ফায়ারের দিকে দেখে, যার ওপরে সে নিজের খাবার দাবার রান্না করছিল। যেটা দেখে ইউনচির নিজের ডেমন লোটাস টেকনিকের কথা মনে পড়ে। এখন এটা মনে পড়াতে ইউনচি তৎক্ষণাৎ ভিতরে গিয়ে লিটিল ফেরিকে উঠিয়ে বাইরে নিয়ে আসে, আর সে হাওয়ায় জাম্প করে রোমান্টিক্যালি লিটিল ফেরিকে বলে তোমার কি মনে হয় আজকের দিন আমরা এই রাউন্ডকে কমপ্লিট করতে পারবো? যেটা শুনে লিটিল ফেরি না বলে, কিন্তু ইউনচি তাকে উত্তর দেয় আমার ওপরে বিশ্বাস রাখো। অন্যদিকে জ্যাসমিনও বুঝতে পারছিল না যে ইউনচি এরকম পাগলের মতো জঙ্গলের সব জায়গায় ঘোরাঘুরি কেন করছে। আসলে ইউনচি জঙ্গলে থাকা সমস্ত বিস্টকে এক জায়গায় একত্রিত করার কথা ভাবছিল, যেখানে ইউনচি সমস্ত বিস্টদেরকে নিজের পিছনে লাগিয়ে একটা পাহাড়ের উপরে চলে আসে, আর হাজার হাজার বিস্ট ইউনচিকে ফলো করে তার পিছনে পিছনে আসছিল। এরপরে ইউনচি লিটিল ফেরিকে নিচে নামিয়ে বলে আজকে আমি তোমাকে খুব সুন্দর ফায়ার ওয়ার্ক শো দেখাবো। যেটা বলে ইউনচি তৎক্ষণাৎ নিজের ফিনিক্স ফ্লেম অ্যাক্টিভেট করে হাওয়ায় চলে আসে, আর ওই সমস্ত বিস্টদেরকে মারার জন্য নিজের সান বার্নিং ডেমন লোটাস টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে আমরা দেখতে পাই অনেক বিস্ট ওই ফ্লেমের মধ্যে ফেসে যায়। কিন্তু এটা ইউনচির জন্য যথেষ্ট ছিল না। এর জন্য ইউনচি নিজের সান বার্নিং ডেমন লোটাস ফ্লেমকে জঙ্গলের চারিপাশে ছড়িয়ে দেয়, আর এই ফ্লেমের আয়ত্তে যেসব বিস্ট আসে তারা প্রাণে মারা যায়। তার সাথে সাথে ইউনচি লিটিল ফেরিকে ইমপ্রেস করার জন্য ফায়ার ওয়ার্ক শো দেখাচ্ছিল, যেসব কিছু দেখে লিটিল ফেরি ভিতরে ভিতরে তো খুব খুশি হচ্ছিল, কিন্তু সে ইউনচিকে বলে আমার ফায়ার একদমই পছন্দ নয়। অন্যদিকে ইউনচি যে 1 লাখ বিস্টকে সাকসেসফুলি মেরে দিয়েছিল, এর জন্য সে লিটিল ফেরির কাছে এসে তাকে কোলে তুলে বলে তোমার ফায়ার এর জন্য পছন্দ নয়, কারণ প্রথমে তোমার সাথে এই ফায়ার ওয়ার্ক শো দেখার জন্য কেউই ছিল না, তুমি সবসময় একা ছিলে, কিন্তু এখন আমি তোমার সাথে রয়েছি, আর আমার সাথে এই ফায়ার ওয়ার্ক শো তোমার খুবই পছন্দ হবে। ওই সময় ড্র্যাগন গড ওখানে চলে আসে, যে ইউনচিকে বলছিল তুমি আমাকে কন্টিনিউ ইমপ্রেস করে যাচ্ছ, শুধু 18 বছরের হওয়ার পরেও তুমি অনেকে বেশি বাহাদুর। যেটা শুনে ইউনচি ড্র্যাগন গডকে উত্তর দেয় হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, আসলে আমি হলামই খুব অসাম, তাই সবাই আমার কাজকর্মে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু এ সমস্ত কথাবার্তা আমরা পরে বলবো। তুমি কি এখন আমাকে বলতে পারো আমার লাস্ট টেস্ট কি হতে চলেছে? কারণ আমার কাছে এখন শুধু আর 25 দিন সময় আছে, এরপরে আমাকে ফিরে যেতে হবে। যেটা শুনে ড্র্যাগন গডের সোল হাসতে লাগে, আর সে উত্তর দেয় 4th টেস্ট একটু ট্রিকি, কিন্তু তুমি 4th ট্রায়ালকে অলরেডি পাস করে ফেলেছো। যেটা শুনে ইউনচি অবাক হয়ে বলে কি বললে? আমি অলরেডি 4th রাউন্ডকে কমপ্লিট করে ফেলেছি। যেটাতে ড্র্যাগন গড বলে হ্যাঁ 4th ট্রায়াল ছিল ক্যারেক্টারের উপরে,
কিন্তু তুমি তো সেটা অলরেডি প্রুভ করে দিয়েছো, কারণ তোমার ক্যারেক্টার তো খুবই ভালো। গত 3 রাউন্ডের দরুন তোমার উপর এত বিপদ এসেছে, আর ওই সময় যদি তুমি চাইতে তাহলে এই মেয়েকে একা ছেড়ে দিতে পারতে, কিন্তু তারপরও তুমি সমস্ত আঘাত নিজের উপরে নিয়ে এই মেয়েকে প্রোটেক্ট করেছো, আর এটা তোমার ক্যারেক্টারের প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি তোমার ক্যারেক্টার ভালো না হতো আর তুমি এই সমস্ত ট্রায়াল পাস করার পরে এই পর্যন্ত পৌঁছেও যেতে, তারপরেও তুমি আমার ড্র্যাগন গডের ইনহেরিটেন্স পেতে না। যেসব কিছু শুনে তো ইউনচি অনেকে বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে লিটল ফেরির কাছেও আর বেশি সময় ছিল না। এর জন্য ইউনচি ড্র্যাগন গডকে বলে, আমাকে বলো আমি এখন কিভাবে লিটল ফেরিকে বাঁচাতে পারবো। যেটাতে ড্র্যাগন গড উত্তর দেয়, আমার ট্রায়াল পাস করার পরে যে কেউ ড্র্যাগন গডের 3 ব্লাড ড্রপ পায়, কিন্তু যেহেতু তুমি এই ট্রায়ালকে ডাবল ডিফিকাল্টির সাথে পাস করেছো, এর জন্য তুমি আমার ড্র্যাগন গডের 6 ব্লাড ড্রপ পাবে, যার পরে ড্র্যাগন গড ওই সমস্ত ব্লাড ড্রপ ইউনচির বডিতে দিয়ে দেয়। আর সেই ইউনচিকে বলে, এগুলো তোমাকে নিজের বডির সাথে ভালো মতো মার্চ করতে হবে। যদি তুমি একবার এটাতে সাকসেসফুল হয়ে যাও তাহলে তারপরে লিটল ফেরিকে বাঁচানো তোমার জন্য তেমন একটা মুশকিল হবে না। এখন যখন ওই 6 ব্লাড ড্রপ ইউনচির বডিতে এন্টার হচ্ছিল, তো তার অনেক বেশি পেইন হতে লাগে, কিন্তু সে নিজের সমস্ত কষ্টের থেকেও লিটল ফেরির জন্য টেনশনে ছিল। এর জন্য সে নিজের সমস্ত কষ্ট ভুলে লিটল ফেরিকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে যে কোনো মূল্যে বাঁচাবই। যেটা বলে ইউনচি ওই জায়গাতেই কাল্টিভেশন করার জন্য বসে পড়ে, যাতে সে ওই সমস্ত ব্লাড ড্রপকে নিজের বডিতে রিফাইন করতে পারে। অন্যদিকে ড্র্যাগন গডের সোল ইউনচির বডিতে থাকা জ্যাসমিনকে সেন্স করে নেয়। এর জন্য সে দ্রুত টেলিপোর্ট হয়ে জ্যাসমিনের কাছে চলে আসে, যেখানে জ্যাসমিন ড্র্যাগন গডের সোলকে বলে, আমি এই বিষয়ে একটু অবাক হচ্ছি না যে তুমি আমার প্রেজেন্সকে এখানে অনুভব করে ফেলেছো। যেটাতে ড্র্যাগন গড জ্যাসমিনকে বলে, যদি আমি ভুল না করি তাহলে তুমি ওই 12 স্টার গডের মধ্যে এক। আমি তো এটা দেখে একদম অবাক হচ্ছি যে তুমি এই দুনিয়ায় কি করছো। তোমার তো স্টার গড রিলিমে থাকা উচিত। আমাকে বলো গড রিলিমে হচ্ছেটা কি। যেটা শুনে জ্যাসমিন উত্তর দেয়, এখন তো তোমার গড রিলিমের সাথে কোনো লেনাদেনা নেই, তুমি শুধু একটা নর্মাল সোল। তাহলে আমাকে বলো তোমার গড রিলিমের বিষয়ে এত আগ্রহ কেন। এখন এটা শুনে ড্র্যাগন গড জ্যাসমিনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আর বলে, আমাকে বলো ওই তলোয়ার কি কেউ পেয়েছে নাকি। যেটাতে জ্যাসমিন রেগে বলে, তুমি শুধু এখন একটা সোল, আর তারপরেও তোমার এখনো ওই তলোয়ারের উপরে ইন্টারেস্ট রয়েছে। আমার মনে হয় তোমার এখন ওই তলোয়ারকে ভুলে যাওয়া উচিত। যেটাতে ড্র্যাগন গড উত্তর দেয়, আমি এমনটা করতে পারবো না, কারণ আমার সোলের একটা ছোট্ট অংশ এখনো ওই তলোয়ারের মধ্যে রয়েছে। যেটাতে জ্যাসমিন ড্র্যাগন গডের সোলকে উত্তর দেয়, চলো ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে ওই তলোয়ার এখনো পর্যন্ত কেউ পায়নি, বরং এটা বলা ভালো হবে যে ওই তলোয়ারের বিষয়ে কেউ জানেও না। এখন জ্যাসমিনের এই সমস্ত কথা শুনে ড্র্যাগন গড তাকে ধন্যবাদ জানায়, কারণ জ্যাসমিন তাকেই ইনফরমেশন দিল। এখন এসব কিছুর পরে ড্র্যাগন গডের সোল জ্যাসমিনকে বলে, এই ছেলেকে দেখে রেখো, এ অনেকে বেশি কাজের। অন্যদিকে আমরা ইউনচিকে দেখি যে ওই ব্লাডকে রিফাইন করার চেষ্টা করছিল, আর ফাইনালি সেটাতে সাকসেসফুলও হয়ে যায়। তার সাথে সাথে সে নিজের লেভেলকেও ব্রেক থ্রু করে নেয়। লিটল ফেরি তো এটা দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় যে ইউনচি এতটা দ্রুত নিজের ট্রু মিস্টিক স্টেজের লেভেল 10-এ কিভাবে পৌঁছে গেল। এদিকে ইউনচি লিটল ফেরিকে বলে, তুমি কি ঠিক আছো। যেটাতে লিটল ফেরি উত্তর দেয়, হ্যাঁ আমি একদম ঠিক আছি। এটা শুনে ইউনচি নিজের জায়গায় দাঁড়িয়ে ড্র্যাগন গডকে বলে, আমি তোমার ব্লাডকে নিজের বডিতে ভালো মতো রিফাইন করে ফেলেছি, তাহলে এখন আমাকে বলো আমি লিটল ফেরির মিস্টিক বোনসকে কিভাবে ঠিক করতে পারবো। যেটা শুনে ড্র্যাগন গড ইউনচিকে বলে, তুমি কি সত্যিই এটা করার জন্য তৈরি। এটাতে ইউনচি উত্তর দেয়, আমি এর বদলে যে কোনো মূল্য চোকাতে রাজি, আর আমাকে যে করেই হোক লিটল ফেরিকে ঠিক করতেই হবে। যেটা শুনে ড্র্যাগন গড বলে, ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। এরপরে আমরা দেখি ড্র্যাগন গড নিজের পাওয়ার ইউজ করে ওদের দুজনকে হাওয়ায় তুলতে লাগে। তার সাথে সাথে ড্র্যাগন গড ইউনচিকে বলছিল, তোমার বডিতে পিওর ইয়াং এনার্জি রয়েছে, মানে ফায়ার এনার্জি, আর অন্যদিকে লিটল ফেরির কাছে পিওর ইন এনার্জি রয়েছে, মানে আইস এনার্জি। আর একেবারে যদি ইন এবং ইয়াং এই দুই এনার্জিকে কম্বাইন করে কাল্টিভেশন প্র্যাকটিস করা যায়, তাহলে হেভেনলি লেভেল পর্যন্ত পৌঁছানো তেমন একটা মুশকিলের কাজ নয়। কিন্তু এমনটা করার জন্য তোমাদের দুজনের বডিকে এক করতে হবে। যেটা বলার পরে আমরা দেখতে পাই ইউনচির বডি থেকে একটা ফায়ার ড্র্যাগন বেরিয়ে বাইরে চলে আসে, আর অন্যদিকে লিটল ফেরির বডি থেকেও এক স্পিরিচুয়াল আইস ফিনিক্স বাইরে আসে। লিটল ফেরি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল ড্র্যাগন গডের সোল তাদেরকে দিয়ে কি করাতে চলেছে, কিন্তু এ বিষয়ে সে একদমই এগ্রি ছিল না। আর সে ইউনচিকে বলছিল, আমার কাছেও এসো না, আর যদি তুমি আমার বডিকে টাচ করার সাহস দেখিয়েছো তাহলে এটা তোমার জন্য একদমই ভালো হবে না। যেটা শুনে ইউনচি লিটল ফেরিকে উত্তর দেয়, আমি তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, এখন হতে পারে তুমি ঠিক হওয়ার পরে আমাকে মেরে ফেলতে পারো।
যেটা শুনে লিটিল ফেরি ইউনচির সাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে করতে লাগে, যে কিভাবে গত কয়েক মাস ধরে ইউনচি তার খেয়াল রেখেছে, তার যত্ন নিয়েছে। এর জন্য সে আর ইউনচির সামনে বেশি রেজিস্ট করে না। আর ফাইনালি আমরা দেখতে পাই ড্র্যাগন গডের পাওয়ারের কারণে ওদের দুজনের কাপড়ও পুড়তে লাগে, যার পরে ওরা দুজনই এক হয়ে যায়। আর ওদের রোম্যান্স কিছুক্ষণ সময় এভাবেই চলতে থাকে। এখন কিছু ঘন্টা পরে আমরা দেখতে পাই লিটিল ফেরির জ্ঞান ফিরে আসে, যেখানে জ্ঞান ফেরার পরে লিটিল ফেরি সবার প্রথমে নিজের কাল্টিভেশন চেক করে। আর এটা দেখে অনেকে বেশি খুশি হয়ে যায় যে তার লেভেল আগের থেকে অনেকে বেশি আপগ্রেড হয়ে গিয়েছে। তার সাথে সাথে তার এই বিষয়ে অনেক বেশি রাগ হচ্ছিল যে এক ছেলে তার বডিকে টাচ করেছে। এর জন্য সে রেগে এক আইস তলোয়ার ক্রিয়েট করে ইউনচিকে প্রাণে মেরে ফেলতে চাচ্ছিল, যে এখনো অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। কিন্তু তখনই লিটিল ফেরির সামনে আবারও ইউনচির সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো ভেসে উঠতে লাগে, যেগুলো তাকে ইউনচিকে প্রাণে মারতে মানা করছিল। লিটিল ফেরি এসব কিছুর কারণে অনেকে বেশি কনফিউজ হয়ে যায় যে সে এখন করবেটা কি। তার ইউনচির ওপরে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে তাকে মারতেও পারছিল না। ওই সময় ড্র্যাগন গডের সোল লিটিল ফেরিকে বলে, তোমাকে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই ছেলে শুধু কিছুক্ষণ সময়ের জন্য অজ্ঞান হয়েছে। আসলে তোমার আইস এনার্জি এর বডি কন্ট্রোল করতে পারছে না, কিন্তু চিন্তা করো না, এর খুব দ্রুত জ্ঞান ফিরে আসবে। তার সাথে সাথে ড্র্যাগন গড লিটিল ফেরিকে কংগ্রাচুলেশনও বলে, কারণ লিটিল ফেরি এখন কিং মিস্টিক স্টেজের ওরিয়ার হয়ে গিয়েছিল। যার পরে ড্র্যাগন গড লিটিল ফেরিকে বলে, এই ছেলের জ্ঞান ফিরে আসুক তার আগে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এখন এসব কিছুর পরে ড্র্যাগন গড এবং লিটিল ফেরির মধ্যে কিছু কথা হয়, কিন্তু সেটা কি ছিল আমাদেরকে জানানো হয় না। তার সাথে সাথে কয়েক ঘন্টা পরে ইউনচিরও জ্ঞান ফিরে আসে, যেখানে জ্ঞান ফেরার পরে সে নিজের বডিতে আইস এনার্জি ফিল করে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে তার কাছে 6 গ্রেড এর আইস পাওয়ার কিভাবে এলো, যেটাতে ড্র্যাগন গড ইউনচিকে বলে এটা ওই মেয়ের জন্য হয়েছে। এখন লিটিল ফেরির কথা শুনে তার ওর জন্য চিন্তা হতে লাগে। এর জন্য ইউনচি চারিপাশে লিটিল ফেরিকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু সে লিটিল ফেরিকে কোথাও খুঁজে পায় না। যেটাতে ড্র্যাগন গড ইউনচিকে বলে, আমি সবার প্রথমে তোমাকে এটাই বলতে চাই যে এখন তোমার বডির মধ্যে আইস এনার্জি রয়েছে, তাই তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি যেন কখনোই এই দুই এনার্জিকে একসাথে ইউজ না করো, কারণ ফায়ার এবং আইস এই দুই এনার্জি একসাথে ইউজ করার ফলে তোমার প্রাণ রিস্ক আসতে পারে। আর দ্বিতীয় কথা এটাই যে ওই মেয়ে লিটিল ফেরি এখান থেকে চলে গিয়েছে, আর তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সে যখন এখান থেকে চলে যায় সে একদম সুস্থ হয়ে গিয়েছিল। তার সাথে সাথে সে নিজের লেভেলকেও ব্রেক থ্রু করে নিয়েছিল। আর লিটিল ফেরি এখন কিং মিস্টিক স্টেজের ওরিয়ার। এসব কিছু শুনে তো ইউনচি অনেকে বেশি খুশি হয়ে যায়, আর সে ড্র্যাগন গডকে বলে, লিটিল ফেরিকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতে পারছি না তোমার এই উপকার কিভাবে শোধ করব। যেটাতে ড্র্যাগন গড ইউনচিকে বলে, একটা উপায় আছে, যদি তুমি আমার এই উপকারের প্রতিদান দিতে চাও তাহলে আমাকে একটা ফেভার করো, আমার জন্য একটা তলোয়ারকে খুঁজো। যেটাতে ইউনচি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেমন তলোয়ার? এটা শুনে ড্র্যাগন গড ইউনচিকে ওই তলোয়ারের বিষয়ে সবকিছু বলতে লাগে। এরপরে সিন শিফট হয়ে চ্যাংফ্যাং একাডেমিতে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই জুরন তো অনেকে বেশি উদাস ছিল, কারণ ইউনচি এখনো ফিরে আসেনি। আর র্যাঙ্কিং কম্পিটিশন অলমোস্ট শুরু হতে যাচ্ছিল। আর রয়্যাল ফ্যামিলি থেকে কে এই কম্পিটিশনে ফাইট করবে ওই দুই ডিসেবলকেও সিলেক্ট করা হয়ে গিয়েছিল। ওই সময় জুরনের নজর সামনে আসা ইউনচির ওপরে পড়ে। এটা দেখে তো জুরন অনেক বেশি খুশি হয়ে বলে, ইউনচি তুমি ফিরে এসেছো। এখন জুরনের এটা বলার সাথে সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।